আপনি আসলে বলে আসছেন, লিখে আসছেন আপনার ফেসবুকে, সেখান থেকে একটু শুরু করি। আপনি কি বর্তমানে যে সরকার রয়েছেন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার, তাকে কি আপনি অবৈধ মনে করেন? না, সেটা আমি অবশ্যই অবৈধ মনে করি। আপনি যদি মনে করেন যে প্রেজেন্ট কনস্টিটিউশনের অধীনে তিনি শপথ যদি না দিতেন, তাহলে এটা বৈধ সরকার হতো। কারণ আপনার পলিটিক্যালি এবং লিগালি দুটোই, যে গণ অভ্যুত্থানই বৈধতার ভিত্তি, রাজনৈতিক এবং আইনি দুটোই। এবং আপনি যখন গণ অভ্যুত্থান করার পরে আপনি নিজে ক্ষমতা দখল করলেন না, আপনি এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে শপথ গ্রহণ করলেন সে সংবিধান রক্ষা করবার জন্য, আপনি অবশ্যই অবৈধ। লিগালি তো ডেফিনেটলি কোনো প্রশ্ন আসে না। কিন্তু আপনি এখানে কন্ট্রাডিকশন, যেটাকে বলা হিস্টোরিক্যাল কন্ট্রাডিকশনটা হলো এই, যে গণ অভ্যুত্থানের স্পিরিটটা তো তাতে চলে যাচ্ছে না সমাজে, এটা তো রয়েছে। ফলে আপনি টিকে আছেন যেহেতু দুটো কারণে, যেহেতু গণঅভ্যুত্থানের স্পিরিটটা এখনো সমাজে রয়েছে, কারণ একটা ঘটনা ঘটে গিয়েছে। আর সেকেন্ডলি আপনি টিকে আছেন যেহেতু সেনাবাহিনী আপনাকে সমর্থন করছে। কিন্তু এটা কোনো লিগ্যাল ফাউন্ডেশন নেই। আপনি এই সরকারের আইনি বৈধতাটা কি, খুব সিম্পল বলেন আমাকে। যদি আপনি বুঝে বলতে পারেন, আমি গ্রহণ করব। আমাদের বিচারপতিরা আছেন, আমি গ্রহণ করব। আ- আ- বাংলাদেশে আম- কোনো আইনি লোক থাকলে আমি গ্রহণ করব, সমস্যা তো নাই। আমি যেটাকে দেখি আর কি বৈধতা হিসাবে, সেটা হচ্ছে যে 5 আগস্টের পরে 6 আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বে অ্যাপিলেট ডিভিশনের বিচারকদের কাছে এটা জানতে চাওয়া হয়েছিল যে বিশেষ অবস্থায় প্রধানমন্ত্রীর কাজটা প্রধান উপদেষ্টা করতে পারে কিনা, প্রধান উপদেষ্টা তার মতো করে উপদেষ্টা মনোনীত করতে পারে কিনা। তো সুপ্রিম কোর্টের সেই 6 বিচারক, প্রধান বিচারপতি সহ আরো 6 বিচারক, তারা সাইন করে জানালেন যে এটা তারা পারে। এইটা কি না বৈধতা আমি তো হিসাবে, আমি এইটা কি না না, বৈধতা হইতে পারে? আমি তো এটা দেখি নাই। তারা 106 অনুচ্ছেদ অনুযায়ী মত দিয়েছে, তারা জি, শপথ গ্রহণ করতে পারে। জি। কিন্তু বাংলাদেশের সংবিধানে আপনার এরকম উপদেষ্টা সরকার নামক কোনো বিধান নাই। ফলে বিচারপতিরা যদি গায়ের জোরে কাল্পনিক একটা যুক্তি দিয়ে যদি খাড়া করে, এটা তো হবে না। আপনাকে হয় পলিটিক্যাল, জনগণের অভিপ্রায়, যেটাকে আমরা গণ সার্বভৌমত্ব বলি, যেটা আমাদের সংবিধানে রয়েছে, জনগণের অভিব্যক্তির পরম অভিপ্রায়, এটা আইনি এবং রাজনৈতিক উভয়ই। এটা আইনের ঊর্ধ্বে, কারণ জনগণই সার্বভৌম, ঠিক আছে তোকে। কিন্তু আমাদের কিন্তু বিচারপতিরা কিন্তু এটা করেনি। কোনো বিচারপতি বা কোনো রাজনৈতিক আপনার ব্যক্তি কিংবা কোনো আইন বিশেষজ্ঞ এটা নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারে, আমি যদি ভুলে আমি মেনে নেব। আমি সিম্পলি বলবো যে বাংলাদেশের সংবিধানে এরকম কোনো প্রকার উপদেষ্টা সরকারের বৈধতা নাই। না মানে প্রথম এটা হচ্ছে। জাস্ট জানার জন্য ফরদ ভাই, এইটা কি ভূতাপক্ষ বৈধতা, মানে এখন পর্যন্ত যদি না, আমি দেখছি যে চিফ জাস্টিস যে 6-7 লাইন লিখছেন, সেই 6-7 লাইনের মধ্যে এরকমটা ছিল যে, আমি যা বুঝছি আর কি, যে প্রধানমন্ত্রীর কাজটা প্রধান উপদেষ্টা চালা নিতে পারবেন, তারা একটা সরকার গঠন করতে পারবেন, এটা আমি বুঝছি স্পিরিট থেকে। এখন এটা যদি সংবিধানে নাও থাকে, এটা ভূতাপেক্ষ বা রেট্রোস্পেক্টিভ, যেটা আমরা আগেও দেখছি সংবিধান সংশোধন করে এটাকে দেওয়া, এটা দিলে এটা চলবে না মানে? আমরা তো আমরা তো গত প্রথম দিন থেকে দীর্ঘকাল আমার যদি বইটি পড়েন, হ্যাঁ। সংবিধান ও গণতন্ত্র, জি। সেখানে বলা হয়েছে এই কাজটা অবৈধ। কেন অবৈধ? ভূতাপেক্ষা বলতে কিছু নাই খালেদ। আপনি 142 অনুচ্ছেদে আপনি কি করলেন, এই জন্য কিংস পার্টি হয়েছে। খেয়াল করেন আমাদের এখানে কিংস পার্টি কেন হয়েছে, জি, যে আপনি ভূতাপেক্ষা এটাকে বৈধ করবেন। জি। মানে আপনি ক্ষমতায় যাবেন, সামরিক অভ্যুত্থান করেছেন, এখন সামরিক অভ্যুত্থানকে বৈধতা দেওয়ার জন্য আপনি একটা কিংস পার্টি বানালেন, এবং আপনি ডিজিএফআই টিজিএফআই মিলায়া আপনি আরেকটি ইলেকশন করলেন। সেখানে আপনি কি করলেন, 2/3 ভোট পেলেন, পেয়ে সেই আপনার ইয়াতে কি বলে পার্লামেন্টে আপনি এটাকে বানাইলেন, এটাকে বৈধ। প্রথমত এটার প্রবলেম আছে, কারণ আমাদের যে সাংবিধানিক বিতর্ক, যেটা তথাকথিত সংশোধন নিয়ে কমিশন হয়েছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিতর্ক হলো আদৌ এরকম গণতান্ত্রিক সংবিধানে 142 অনুচ্ছেদ থাকতে পারে কিনা। আপনি ওকে। হয় ব্রিটিশ ব্রিটিশ আমি শেষ করে একটু, খুব ইম্পর্টেন্ট খালেদ, জি। আপনি হয় ব্রিটিশ নিয়ম অনুসরণ করেন, কোনো লিখিত সংবিধান রাখবেন না, অসুবিধা নেই। অথবা যদি লিখিত সংবিধান রাখেন, তাহলে আপনি কিছুতেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ এবং সরকার নির্বাচনের যে পরিষদ, যেমন জাতীয় সংসদ, এই দুটাকে আপনি একত্র করতে পারবেন না। কারণ তাহলে যে কোনো মুহূর্তে সামরিক সরকার, যে কোনো মুহূর্তে একটা ফ্যাসিস্ট সরকার জোর করে ক্ষমতা দখল করে ভূতাপেক্ষা নিজেকে বৈধ প্রমাণ করতে পারবে। এটা তো ভয়াবহ আইন।
যদি আপনি এই বিচারপতিটা করে থাকে, সেই বিচারপতিকে আমি বলি অবিলম্বে তাকে আপনার উৎখাত করা উচিত। এরা তো এখানে ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতা আনবার ব্যবস্থা করে দিয়েছে। আমি একটা ছোট কথা বলি আপনাকে, দিল্লি যদি আপনার এরকম আরেকটা সরকার বানায় দিয়ে ভূতাপেক্ষা তাকে বৈধ করে, তো আপনি কি মানবেন? এটা তো ননসেন্স। এইসব ননসেন্স গুলা এইসব উকিলরা এগুলো বলে। কারণ আমরা এই সরকারের মধ্যে কিছু কিছু উকিল ঢুকেছে, যে উকিলগুলো তারা উকিলি বুদ্ধি দ্বারা বাংলাদেশকে ধ্বংসের দিকে তারা নিয়ে চলে যাচ্ছে। এবং তারা কেন করেছে এটা তো আমি জানি। আমরা তো বাংলাদেশ থেকে এটা দেখতে পাচ্ছি ওদের ভূমিকাগুলো। কারণ আমরা যদি বাংলাদেশকে আজকে একটা দিল্লি লীলাক্ষেত্র আর মার্কিন যুক্তরাষ্ট্রের লীলাক্ষেত্র বানাতে চাই, তাহলে এদেরকে তো বিচার করতে হবে আগামী দিনে, কদিনের মধ্যে। একটা গণ অভ্যুত্থান ঘটেছে, আমরা সকলে মিলে আলোচনা করতে পারি এই গণ অভ্যুত্থানের পরে জনগণের জন্য সবচেয়ে ইতিবাচক দিকটা কি হতে পারে, আমরা সকলে আলোচনা করতে পারি। প্রত্যেক, সে বিএনপি বলুন কি জামাত বলুন কি, এমনকি আওয়ামী লীগের মধ্যে যারা রিয়েলি ইতিবাচক, দেশকে ভালোবাসে, যারা অনুশোচনা আছে, যারা একটা মনে করে যে গত 20 বছর কি 16 বছর এটা ঠিকমতো হয়নি, সকলকে মিলিত আমরা বাংলাদেশ বানাতে পারি। এই জন্য আমি শব্দটা ব্যবহার করছি গঠন। খেয়াল করেন, আমি তো আমার বইটা বেরিয়েছি 2023 সালে, গণ অভ্যুত্থান ও গঠন। তার আগে আমি ইনসাফ পার্টি, ইনসাফ কমিটি করেছি, করে বলেছি যে মানবাধিকারের দিক থেকে গণ অভ্যুত্থানটাই বাংলাদেশের জনগণ চায়। তো বিএনপি তো আমার কথা শুনে নাই। বিএনপি যখন শুনে নাই, তখন ইয়াংরা এটা করেছে। তো বিএনপি, আমার তো কাজ লেখা। আপনি তো আমাকে একটাকে শিক্ষক বলেছেন, আমি তো শিক্ষকের ভূমিকা পালন করতে চাই। আমি তো বলতে চাই এটা করা দরকার, এটা করুন না, এটা করলে এটা, আমি তাই তো করে যাচ্ছি। বলুন, আমার তো সবচেয়ে ঝুঁকি নিয়ে আমি কথাগুলো বলছি। আর সেই জায়গাতে আপনি যখন গণ অভ্যুত্থানকে নস্যাৎ করছেন সংবিধানের কথা বলে, আইনের কথা বলে, তো অবশ্যই এর জবাবদিহিতা ডক্টর ইউনূসকে দিতে হবে। এটার জন্য ওয়াকরুজ্জামানকে জবাবদিহি বাংলাদেশের জনগণের কাছে করতে হবে, এবং বিচারপতিকেও এটার জন্য জবাবদিহি জনগণকে করতে হবে। আমি থাকতে পারবো, হয়তো আমি দেখবো না ওটা, কিন্তু এই জবাবদিহি তাদেরকে করতে হবে। কারণ আপনি একটা অবৈধ সরকার এইভাবে আপনি রাখতে পারেন না। আপনি হয় পলিটিক্যালি এটাকে রিজলভ করেন, অথবা আপনি আইনিভাবে রিজলভ করেন। আপনি যে মনে করেন ঠিক আছে আপনি গণঅভ্যুত্থান হয়নি, আপনি গণঅভ্যুত্থানের বিরোধী অবস্থান নিয়ে, তো ফাইন, আপনি দেখান কোন কনস্টিটিউশনের মধ্যে আপনি এরকম একটা সরকার আপনি বৈধ করতে পারবেন। এটা তো চলবে না। আপনি তো জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারেন না খালেদ। ফরাদ ভাই, আমি 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 কিন্তু আপনার যুক্তিটা বুঝতে পারছি, কিন্তু আমার কাছে যেই জায়গায় একটু আপনার কাছ থেকে একটু বুঝতে চাই, সেইটা হলো যে আপনি বলতেছেন যে সংবিধানটা আমরা ফেলে দিতে পারি, আমরা 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 অন্যভাবে শপথ নিতে পারি, যেহেতু গণ অভ্যুত্থানে আমরা একটা জন অভিপ্রায় বা গণ অভিপ্রায় আমরা জানছি, তো আমরা তো এটা ফালা দিতে পারি। কিন্তু আমার প্রশ্ন, গণ অভ্যুত্থানের পরে কিন্তু শপথ লাগে না। এটা খালেদ, এটা একটু আচ্ছা ঠিক আছে, শপথটা বাদ দিলাম, এটা আমার স্লিপ, এটা আমার স্লিপ না, আমি এটা অ্যাড করি আপনাকে। আমি বুঝতে পারছি আমি কি বলতে চাচ্ছেন। গণ অভ্যুত্থানের পরে যেটা লাগে সেটা একটা ঘোষণা, প্রোক্লেমেশন। ওকে, আপনি খেয়াল করেন, ছেলেরা প্রোক্লেমেশন দিতে চেয়েছে, তারপরেও তারা কিন্তু প্রোক্লেমেশন দিতে, তারা দ্বিতীয় অবৈধ কাজ করেছে। আরো খেয়াল করেন আপনি, কেন প্রোক্লেমেশন ইম্পর্টেন্ট। কোন প্রোক্লেমেশন, এটা একটা লিগ্যাল ফাউন্ডেশন। প্রোক্লেমেশনটা এই সরকার কিন্তু বৈধ করে দিত, যে কি যুক্তিতে তারা এই গণঅভ্যুত্থানটা করেছে। ফলে এই সরকার অবৈধ সব দিক থেকে। শুধু তাই না, আরেকটা কথা খেয়াল করে, কিরকম ভয়ানক কাজ করেছে তারা ছাত্রদেরকে তো আপনার ঘোষণা করতে দেয়ই নাই, এবং এখনো দিচ্ছে না। তারপর শুন, আমি এটা একটা ছোট্ট কথা বলি, আপনার দর্শকরা ভালো বুঝবে। বাপে তো ছেলের নামকরণ করে না, করে কি না? তাহলে গণঅভ্যুত্থানের ফসল হয়েছে এই সরকার। তো এই সরকার কি করে আবার ঘোষণা দিবে? এটা হলো এই যে ননসেন্স কথাবার্তা তারা বলছে, আমরা একটা সকলে মিলা বৈশা একটা ঘোষণাপত্র বানাবো। আরে ভাই, এটা হয় না। হিস্ট্রি তো এরকম না। আপনি যেই ঘোষণা দেবেন সেই ঘোষণা হিস্টোরিক্যালি যেটা দিবেন ওটা দিতে হবে। তারপরেও কেন আপনি ছাত্রদেরকে ঘোষণা আপনি যদি দিতেন, আপনি একটা লিগ্যাল একটা আপনি ফাউন্ডেশন পাচ্ছেন। ছেলেরা তো এইটাই বলেছে যে আমাদের লিগ্যাল ফাউন্ডেশন দরকার, যে আমরা যে একটা ঘটনা ঘটলাম কদিন পরে যে আমাদেরকে আবার ধরে ফাঁসিতে ঝুলাবে না, তার গ্যারান্টি কি? আপনি কি মনে করছেন যে এই প্রোক্লেমেশনটা হইলে একটা লিগ্যাল ফাউন্ডেশন পাবে এবং এটা একটা গ্যারান্টি পাবে? কোন একটা সরকার আইসা যদি এই প্রোক্লেমেশন ফালায় দেয়, না, প্রোক্লেমেশন ফালানো যায় না। সংবিধান ফালাই দিল কতবার? 15-16 বার, 15-16 বার। আপনি যেটা 142 করছেন, শেষ করে আপনি উত্তর দিচ্ছি। সংবিধান তো আপনি কখনো লেখেনই নাই। আপনি যে 1972 সালে পাকিস্তানি সংবিধান লিখছেন, আপনি যে সংবিধান লেখার মানে কি লিগালি? আপনি স্বাধীন বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত গণপরিষদের দ্বারা
প্রণীত গঠনতন্ত্র, এটা লিগ্যাল, হিস্টোরিক্যাল, পলিটিক্যাল। আপনি ওটা করেন নাই। আপনি যাদেরকে পাকিস্তানের সংবিধান বানাবার জন্য পাঠিয়েছিলেন তারা এসে দাবি করলো আমরা বাংলাদেশের সংবিধানে বানাবো। এটা মহা আনন্দের বিষয়। এটা তো অধিকার তো তাদের কেউ দেয় না। আপনি 1972 সংবিধান তো 72 সালের সংবিধান, কিন্তু 1972 প্রোক্লামেশন কিন্তু ভ্যালিড। প্রোক্লামেশন জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে হয়েছে এবং এটা মেনে নিয়েই আমরা যুদ্ধ করেছি এবং সেই প্রোক্লামেশনকে আন্তর্জাতিকভাবে মেনে নেওয়া হয়েছে। ফলে আমরা কখনোই সংবিধান প্রণয়ন করি নাই। আপনি এইটাও অনেকবার বলেছেন এবং আমরা দেখেছি 1972 সালে গণপরিষদ বিতর্কে কাছাকাছি কথা কিন্তু সুরঞ্জিত সেনগুপ্তও বলেছিলেন আসলে। এবং সুরঞ্জিত সেনগুপ্ত ছাড়াও অনেক তাত্ত্বিক বিভিন্ন সময় যখনই এটা নিয়ে আলোচনা হয়েছে তখন এটা নিয়ে কথা বলেছেন, আমরা এটা দেখেছি। আচ্ছা, আমি একটু আগাই, কারণ অনেকগুলি বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলতে হবে। সেই ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে আপনি কি এই জায়গায় কোনো গ্যাপ দেখেন? ধরেন সংবিধানটা অধীনে শপথ নিল না বা একটা সরকার গঠিত হইলো, আইন হিসাবে তখন কোনটা মানা হইতো? মানে বাংলাদেশে যে রেগুলার আইন আছে যেগুলি আসলে সো কল্ড সংবিধানের নামে যেগুলি এনাক্ট করা হয়েছে সেগুলি দিয়েই কি চলতো? মানে একই সিআরপিসি থাকতো, একই প্যানেল কোড থাকতো? আমি খুব সহজ একটা ফর্মুলা দিয়েছি, আপনি ওটা আমার দেখবেন। ওই যে আপনি একটু আবার যদি কষ্ট করে সেটা ছিল দুটা, একটা মাত্র আইন কথা বলতে হয়। সেটা হলো যে আমরা ক্ষমতা নিয়েছি জনগণের পক্ষে এবং আমরা জনগণের গণসার্বভৌমত্ব মানে পপুলার সভারেন্টি আমরা রিপ্রেজেন্ট করি। ফলে স্বভাবতই আমাদের হাতে সার্বভৌম ক্ষমতা এবং এখন থেকে দেশ আমাদের আদেশ অনুযায়ী চলবে বা ফরমান অনুযায়ী চলবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত, এটা হলো ইম্পর্টেন্ট প্রশ্ন, যতক্ষণ পর্যন্ত না আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে না পারছি ততদিন পর্যন্ত বিদ্যমান আইনই চলবে। বিদ্যমান আইনে কার্যকরী থাকবে শুধুমাত্র যে সকল আইন আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সংগতিপূর্ণ নয় সেসব আইনগুলো বাতিল হয়ে যাবে। খুব সিম্পল। আমি তো এই ফর্মুলা প্রথম দিন থেকে দিয়েছি। আপনি খুব সিম্পলি বলতে পারেন যে আমরা যে আইন আছে সেই আইন দ্বারাই চলবো যতদিন পর্যন্ত আমরা নতুন গঠন প্রণয়ন করতে না পারছি। কিন্তু আমরা শুধুমাত্র সেই আইনগুলো বাতিল হয়ে যাবে। যেমন ধরুন আপনি র্যাব বিলুপ্ত হয়ে যাবে, আপনাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বিলুপ্ত হয়ে যাবে। যা কিছু আইন আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে এই সংগতিপূর্ণ নয়, ওটা আমাদের প্রধান বিচারপতি ঠিক করবেন যে কোনটা সংগতিপূর্ণ কোনটা অসংগতিপূর্ণ। একটা লাইনের ঘোষণার দ্বারা আপনি অতি সহজে একটা বৈধ সরকার গঠন করতে পারতেন। কিন্তু ডক্টর ইউনূস বারবার বলা সত্ত্বেও আমাদের কথা তিনি শুনেন না এবং দেশকে এখন 6 মাসের মুখে তিনি একটা মহাবিপদের দিকে ঠেলে দিয়েছেন। আচ্ছা, এটা খুব খারাপ কথা। আচ্ছা, এটা একটু জানার জন্য যে এই যে যারা এখন ক্ষমতায় আসেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস বা যে উপদেষ্টা পরিষদ, তাদেরকে কে নিয়োগ দিত তৈলে বা কে নিয়োগ দিয়েছে বা কার মাধ্যমে তারা নিয়োগপ্রাপ্ত হইলেন? তখন তারা নিয়োগ পেতেন শুধুমাত্র গণ অভ্যুত্থানের পক্ষে যিনি ফরমান দিচ্ছেন। আপনি সামরিক আইন কি করে হয় খেয়াল করেন, সামরিক আইনে কে নিয়োগ দেয় খেয়াল করেন। ডক্টর ইউনূসই সকল নিয়োগ দিতেন। এখন ডক্টর ইউনূস কিন্তু নিয়োগ দিচ্ছেন না, দিচ্ছে কিন্তু প্রেসিডেন্ট অথবা অন্য কেউ, কারণ তিনি তো প্রেসিডেন্টের উপদেষ্টা। তার তো আসলে কোনো লিগ্যাল ভিত্তি নেই। উনি যে কোনো নির্দেশ দিবেন তার তো কোনো কিছু, তার কোনো লিগ্যাল ভিত্তি নেই তার। এবং তিনি এতগুলো কমিশন করেছে, আপনি খেয়াল করেন। আমি বলছি সংবিধান সংরক্ষণ করব, আবার আমি সংবিধান কমিশন বানিয়েছি। আরে তোমাকে সংবিধান কেমনে তুমি সংশোধন করবা? তুমি তো শপথই নিয়েছো সংবিধান রক্ষা করার জন্য, ঠিক না? রাইট না ফরহাদ ভাই, একটু পিছন থেকে বুঝতে চাই, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কে নিয়োগ দিবে তখন বা কিসের ভিত্তিতে? ডক্টর ইউনূসের নিয়োগ দেওয়ার দরকার তো নাই। আরে আশ্চর্য ব্যাপার, তিনি তো গণ সার্বভৌমত্বের প্রতিনিধি, তিনি জনগণের দ্বারা নির্বাচিত। এটা আমি বারবার বলেছি। তাকে রক্ত দিয়ে জনগণ নির্বাচিত করেছে। তিনি সকলের ঊর্ধ্বে, তিনি পপুলার সভারেন্টির প্রতীক, তিনি জনগণের প্রতীক, তিনি সমস্ত জনগণের সভারেন পাওয়ারের প্রতীক। ফলে যতক্ষণ পর্যন্ত না নতুন গঠনতন্ত্র প্রণীত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি নিয়োগ দিবেন, তার আদেশে দেশ চলবে। আপনি এর আগে সামরিক সরকার কি করে চলেছে? আপনি সামরিক অভ্যুত্থান হলে আপনি চালাইতে পারেন আর গণ অভ্যুত্থান চালাইতে পারবেন, এটা হলো নাকি? এগুলো তো ননসেন্স কথাবার্তা। এগুলো কারা বলছে? ওই যারা ইন্ডিয়ার দালাল, ওই যারা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করেছে তারা এগুলো বুঝিয়েছে। আর তো কোনো কারণ নাই, আর কি যুক্তি? আচ্ছা ফরহাদ ভাই, জিনিসটা হইল যে
আমি আরেকটা জায়গা থেকে বলি যে আপনি রাষ্ট্রের সার্বভৌমত্বের বদলে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হোক সেটা চাইতেছেন, কিন্তু আমাদেরকে কি আপনি জনগণটাকে ডিফাইন করতে পারবেন যে জনগণটা আসলে কে? আমি আরেকটু ইলাবোরেট করি। ধরেন আপনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে জনগণের সার্বভৌমত্বের বা জনগণের অভিপ্রায়ের প্রতীক। এইটা কি আসলে এখন না, এখন হয়তো আপনি চাইছেন, আমি চাইছি, ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আমাদের কাছে কোনো অপশন ছিল না, কিন্তু 20 বছর পরে যখন এটা ক্রিটিক্যালি দেখা হবে যে কেমনে ডক্টর মোহাম্মদ ইউনূস এই চেয়ারটায় বসলেন, কেমনে উনি প্রতীক হইলেন, তখন কি আমি এটার ব্যাখ্যা দিতে পারবো আসলে? আরে গুড, অবশ্যই পারবেন। আপনি 71 সালে বাংলাদেশ স্বাধীন করেছেন কিভাবে? ওকে, খুব সিম্পল ব্যাপার। জনগণ যেটা করতে চায় সেটাই সার্বভৌম। জনগণই সমস্ত আইনের, তাদের সমস্ত অভিপ্রায় ব্যক্ত করবার তারাই একমাত্র ভিত্তি। Okay. ফলে গণতন্ত্র বলতে এই গণ সার্বভৌমত্ব বোঝায়। খালেদ, আমি বারবার শব্দটা খেয়াল করছি না, এটা মনোযোগ দিয়ে শুনেন। শব্দটা গণ সার্বভৌমত্ব। ওকে, আপনি গণসাধারণ, পপুলার সভারেন্টি, এটা যে কোনো লিটারেচার আপনি পড়বেন, আপনি এই শব্দটা খুঁজে পাবেন। এটা বলে পপুলার সভারেন্টি। যে কোনো ডেমোক্রেটিক স্টেটের ফাউন্ডেশনটা হচ্ছে পপুলার সভারেন্টি। জনগণের অভিপ্রায় আছে বলে, তার ভিত্তিতে সে দাঁড়ায় বলে সে আইনি ভাবে সিদ্ধ। এর বাইরে তার কোনো আইনি সিদ্ধতা নাই। ফলে আপনি স্বভাবতই এই আজকে থেকে 10 বছর, 20 বছর, 100 বছর পরে এটাকেই সিদ্ধ হবে, কারণ জনগণ এই গণঅভ্যুত্থান করেছে। এটা কি আপনার সংবিধান মেনে করেছে? তো জনগণই সত্য। ফলে এই সত্য জনগণই একটা সত্য প্রতিষ্ঠা করেছে যে তারা একটা নতুন ধরনের রাষ্ট্র চায়, নতুনভাবে নিজেদের গঠন করতে চায়, নতুন গঠনতন্ত্র চায়। এটা অবশ্যই আপনার যেমন আইনিভাবে, এক মিনিট খালেদ, সরি, আইনিভাবে এটা যেমন শুদ্ধ, রাজনৈতিকভাবে যেমন সিদ্ধ, তেমনি ঐতিহাসিকভাবেও সিদ্ধ। ঠিক যে কারণে 1971 সালেও আমরা সিদ্ধ, তার মানে আমরা অবৈধ। আমরা কি করে পাকিস্তান ভাঙলাম? আমরা কি করে পাকিস্তান সংবিধান মানলাম না? এটা যে কোনো দেশ সেটা হতো। কি করে ফরাসি বিপ্লব হলো? আপনি প্রত্যেকটা বিপ্লব দেখেন না। কি করে ইরানের বিপ্লব হলো? ওরা কি করে সিদ্ধ হলো? পৃথিবীতে যে কোনো দেশে জনগণ যখন এটা ঘটায় তখন সেটা আইনের ঊর্ধ্বে। এটাকে কখনো সাংবিধানিক ধারাবাহিকতা বা সংবিধানের নামে এটাকে আবার ঢুকে ফেলে না। কোথাও পৃথিবীতে ইতিহাসে এই ঘটনাগুলো ঘটে নাই। এটাকে আমি বলেছিলাম সাংবিধানিক প্রতিবিপ্লব। ফলে বাংলাদেশে 8 তারিখে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটার কাফফারা, এটার ক্ষতি আমাদেরকে কিন্তু দিনের পর দিন, প্রত্যেকটা দিন এটা দিতে হবে। এবং আগামী দিনে যে বিশৃঙ্খলা তৈরি হবে, আগামী দিনে বাংলাদেশ যত বেশি রকম এই বঙ্গোপসাগরের দিকে ডুবতে থাকবে, তার জন্য এই প্রথম দিনের যে পাপ, যে আদি পাপটা আমরা করেছি, সে আদি পাপের মূল্য আমাদেরকে দিয়ে যেতে হবে। এবং এটার জন্য ডক্টর ইউনূস থেকে আরম্ভ করা যারা এখন ক্ষমতা আছে প্রত্যেকে তার জন্য দায়ী থাকবে। ক্ষমতা এখন কারা আছে ফরাদ ভাই? এটা একটা খুব জনপ্রিয় একটা প্রশ্ন আমরা শুনি যে ক্ষমতা, অনেকে বলে থাকেন যে পুরো উপদেষ্টা পরিষদ পরিচালিত হচ্ছে আপনার দর্শনে, অনেকে বলেন আপনি আসলে নানাভাবে নানা জায়গায়, তো সেইটাও একটু বুঝতে চাই। আর আরেকটু যদি ইলাবোরেট করেন, মানে আমার অজ্ঞতা ক্ষমা করবেন, কিন্তু আরেকটু যদি ইলাবোরেট করেন, মানে আমরা এই জনগণটাকে কোনো কি আকৃতি, প্রকৃতি, স্বভাব, লিঙ্গ, বৈচিত্র্য কোনো কিছু দিয়ে কি আমরা আসলে মাপতে পারবো? এভাবে করা হয় না। মানে আগামীকাল যদি কোনো একটা জনগণ ঠিক করে যে বাংলাদেশে কোনো বইমেলা হবে না, বাংলাদেশে কোনো ধরা যাক যে বাংলাদেশে কোনো ঈদের নামাজ হইতে পারবে না, কোনো একটা জনগণ যদি ঠিক করে, এই জনগণটা আসলে আমরা কিভাবে মাপবো? বা সরকার, আমি উত্তর দিচ্ছি, আপনি একটু খুব খুব ভালো প্রশ্ন। জনগণকে ডিফাইন হয় ওই বিশেষ রাজনৈতিক মুহূর্ত এবং সংগ্রামের ভিত্তিতে। সেটা হলো আমরা লড়াই করেছি। জনগণ মানে অ্যাবস্ট্রাক্ট জনগণ না, যেটা আপনি বলতে চাইছেন। আমি প্রশ্ন বুঝতে পেরেছি। ফলে আমি কিন্তু আমার বইটা যদি আপনি পড়তেন, যে গণঅভ্যুত্থান গঠন, এখানে পরিষ্কার ব্যাখ্যা করেছি। জনগণ মানে বাংলাদেশের এই আমরা যে 2024 সালে, সেটা হলো আমরা একটা ফ্যাসিস্ট শক্তির বিপরীতে আমরা জনগণ যারা লড়াই করেছি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে, বিদ্যমান সংবিধান এবং বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যারা লড়েছে এবং এই রাষ্ট্র ব্যবস্থা যারা ক্ষমতাসীন তাদেরকে উৎখাত করেছে, তাদেরকে জনগণ বলা হয়। জনগণ মানে অ্যাবস্ট্রাক্ট কিছু না। ফলে নতুন যে গঠনতন্ত্র, নতুন যে অর্ডার, পুরনো ব্যবস্থা বা পুরনো অর্ডার ভেঙে গিয়েছে এবং নতুন অর্ডার তৈরি হবার বাস্তবতা তৈরি হচ্ছে। সেই নতুন অর্ডার তৈরি হবার বাস্তবতাকে যারা পূর্ণাঙ্গ রূপ দেয় তারাই হচ্ছে জনগণ। ফলে আপনি গণ অভ্যুত্থান ইটসেলফ লেজিটিমেট, ইটসেলফ
একই সঙ্গে এটা রাজনৈতিকভাবে লেজিটিমেট, আইনিভাবে বারবার আমি এই কথা জোর দিচ্ছি খুব ইম্পর্টেন্ট কথার জন্য। ফলে জনগণ হলো ওই যে 5ই আগস্টে আমরা যারা গণ অভ্যুত্থান করেছি এটা তারাই করবে। এখন তারপর আপনি কি বলতে পারেন, তাহলে তো অন্যদের তো সমর্থন নাও করতে পারে, ভেরি গুড। সেই জন্য তাদের উচিত হবে যখনই তারা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবে তারা কোনো কমিশন করবে না, তারা ইমিডিয়েটলি একটা গণ গঠনতন্ত্র প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে তারা কি করে যুক্ত হবে। এটাকে বলা হয় কনস্টিটিউটিভ কাউন্সিলস, মানে বিভিন্ন জায়গায় তারা সরাসরি জনগণের সঙ্গে কথা বলবে এবং জনগণকে বলবে যে তোমরা আসলে কি ধরনের বাংলাদেশ চাও। তোমরা একটা গণ অভ্যুত্থান করেছো, যে পুরনো যে অর্ডার, পুরনো যে ব্যবস্থা, পুরনো যে সংবিধান এটা বাতিল হয়ে গিয়েছে, এখন তোমাদের অভিপ্রায় কি, কি ধরনের নতুন সংবিধান তোমরা চাও। ফলে আপনাকে অবশ্যই জনগণের কাছে যেতে হবে, সেটা উপজেলা পর্যায়ে, গ্রাম পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে। আপনি জনগণ, এমনকি খালিদ মহিউদ্দিন তার কথা শুনতে হবে, কারণ তার অভিপ্রায় জনগণের অন্তর্গত। মানে মোটামুটি ভাবে কি 17 কোটির কথাই শুনতে হবে, না কোনো রিপ্রেজেন্টেশন থেকে? না, এটা প্রক্রিয়া, প্রক্রিয়া মানে কি, আপনি কথা বলবেন, কথা বলে শুনবেন এবং তাদের প্রতিনিধির মাধ্যমে শুনতে পারেন, সরাসরি শুনতে পারেন। এটার অনেক পদ্ধতি আছে। একটা হলো যে সমাজে এই নতুন গঠনতন্ত্র সম্পর্কিত বুদ্ধিবৃত্তিক আলাপ আলোচনা চলছে, সেখানে তো আপনি জনগণের অভিপ্রায় দেখতে পারেন। আপনি বিভিন্ন রকম আপনাদের টেলিভিশন শোতে আলোচনা চলছে, সেখান থেকে আপনি গঠনতান্ত্রিক বুঝতে পারবেন। কিন্তু যারা প্রান্তিক, যাদের কণ্ঠস্বর শোনা যায় না, যাদের কথা আমরা সাধারণত শুনি না, গ্রামের মানুষ, এদের কথা শোনার জন্য আপনাকে এক্সট্রা এফোর্টস নিতে হবে। এই জন্য আমি উপজেলার কথাটা বললাম। আপনি উপজেলার পর যদি বলেন যে তোমরা আজকে থেকে আমরা সংবিধান গঠন নিয়ে আলোচনা করব, তোমরা যারা যারা কথা বলতে আসো আমাদের উপজেলা টাউন হলে, আমরা তোমার সাথে কথা বলবো। এটা তো যে কোনো দেশ, আপনি মার্কিন হিস্ট্রি দেখেন, আপনি ফরাসি হিস্ট্রি দেখেন, যে কোনো দেশ দেখেন, এটাই করে। আপনি এটা তখনই জনগণের অভিপ্রায়টা তখন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা দানা বাঁধে। তখন আমাদের কাজ কি, জনগণের এই ধরনের বক্তব্য শোনার পরে তাকে একটা সাংবিধানিক একটা রূপ দেওয়া। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনাকে, তাতে আপনার দর্শকরা বুঝবে। আমি একটা স্কুলে যখন বক্তৃতা দিচ্ছিলাম, তখন বাচ্চারা ছিল, স্কুলের বাচ্চারা, বিশেষ করে মেয়েরা ছিল। তখন মেয়েরা বলছে যে ভাই আমি তো গণ অভিপ্রায় কি বুঝতেছি না। অভিপ্রায় মানে ইচ্ছা, তো আমাদের ইচ্ছা কেমন সংগঠনে ব্যক্ত হবে। তো আমি তাকে বলছিলাম, একটা ছোট্ট কথা বলো আমাকে, তুমি কি বড়ই আচার খেতে পছন্দ করো? হ্যাঁ করি। তুমি কি কুলের আচার, জলপাইয়ের আচার পছন্দ করো? হ্যাঁ করি। তেঁতুলের আচার? হ্যাঁ করি। তো এটাই কিন্তু অভিপ্রায়, তোমার ইচ্ছাটা অভিপ্রায়। তো এটা কি করে সংবিধানে আনবেন আপনি? খুব সিম্পল। তাকে নেক্সট প্রশ্ন করলাম, তোমার এলাকায় কোনো তেঁতুলের গাছ, কিন্তু বড়ই গাছ কি এরকম কোনো জলপাইয়ের গাছ আছে? সে বলছে যে নাই। আপনি অটোমেটিক্যালি আপনি যে গঠনতন্ত্রে যে আইনটা থাকবে সেটা প্রাণ প্রকৃতি বিনাশ করে এমন কোনো আইন বা নীতি রাষ্ট্র প্রণয়ন করতে পারবে না। এই হলো আইনি ভাষা। আর অভিপ্রায়টা হলো ওই বাচ্চাটা যেটা বলছে আমি তো বড়ের আচার পছন্দ করি, তেঁতুল আচার পছন্দ করি, এটার অভিপ্রায়টা সে তার ভাষাটাকে আপনি ট্রান্সলেট করলেন ইন্টু লিগাল আপনার আইন। আমি কথা বুঝতে পারছেন, জনগণের অভিপ্রায়কে ট্রান্সলেট করা খুব সহজ কাজ। এটা পৃথিবীতে বহু দেশ হয়েছে, সারাক্ষণই হচ্ছে। আচ্ছা, অ্যাবসলিউটলি। আপনি প্রক্রিয়ার কথা বলছিলেন, আপনি কি চাচ্ছেন যে এই প্রক্রিয়াটা কোন একটা টাইম ফ্রেমের মধ্যে, ধরা যাক 3 মাস 4 মাস বা 5 মাসের মধ্যে এটা হয়ে যাক, নাকি এই প্রক্রিয়াটা একটা শিক্ষণের মধ্যে চলতে থাকুক 10-12 বছর, 15 বছর? না, এটা অবশ্যই না। আপনি ডেফিনেটলি ধরুন আজকে যদি আপনি এটা যদি বোঝাতে পারেন পলিটিক্যাল পার্টিগুলোকে, সকলকে মিলিয়ে এটা করতে পারতেন, তাহলে কিন্তু আপনি 1 বছরের মধ্যে কি 2 বছর, ম্যাক্সিমাম 2 বছর এটা হয়ে যেতে পারতেন। কারণ আমার আরেকটা প্রস্তাব ছিল, আমি বলি খালেদ খুব ইম্পর্টেন্ট। আমরা কি কথা বলেছি, আমি ধরুন বিএনপি বলুন কি জামাতের ইসলামী বলুন, সঙ্গে সঙ্গে কথা বলেছি। আমি বলেছি আপনাদের তো ক্ষমতার বাইরে থাকার দরকার নেই। আপনারা যদি প্রিন্সিপালটা এগ্রি করেন, তো আপনারা এখনই একটা গার্ডিয়ান কাউন্সিলের মতন, আপনি বলেছি একটা, আমার কনসেপ্ট হচ্ছে রিকনস্টিটিউশন অ্যান্ড রিকনসিলিয়েশন কাউন্সিল, মানে রিকনসিলিয়েশন এবং কনস্টিটিউশন কাউন্সিল। এই যে আপনি পুনর্গঠন, একটা যে পরামর্শ সভা, তাদের কাজ হতো যে এই সরকারটা, অন্তর্বর্তী সরকারের গার্ডিয়ান হিসেবে কাজ করা। তারা ঠিকমতো কাজ করতে পারছে কিনা, এই কাজটাকে এক্সপিডিট করা, বিভিন্ন মন্ত্রণালয়গুলো ঠিকমতো কাজ করতেছে না, এটাকে এক্সপিডিট করা। তো আমরা ওদেরকে নিয়ে তো আমরা সরকার গঠন করতে পারতাম। এবং এইটাই তো শেষ করি, প্লিজ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এইটাই তো ছেলেরা বিএনপিকে প্রথম প্রস্তাব দিয়েছে জাতীয় সরকারে। তো বিএনপি তো এটা মানে নেই। তো আপনি তো বিএনপি তো দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে।
তারা এটাও মানবে না, ওটাও মানবে না। আমরা ক্ষমতা দাও, নির্বাচন দাও, আমরা আবার লুট করবো 15 বছর। এটা তো হবে না রে ভাই। আর তুমি তো একটা তো কনস্ট্রাকটিভ কাজ হবে, তুমি আসো না, তোমাকে বাদ দিয়ে তো কেউ ভাবছে না, আমরা তো কেউ ভাবছে না। এখন এই যে আপনি যে কথা বলছেন ফোরাম বিএনপিকে বাদ দিয়ে, ননসেন্স। আমি সবসময় বিএনপির পক্ষে ছিলাম, বিএনপিকে চেয়েছি একটা ইন্টিগ্রেট হয়ে থাকুক, বাংলাদেশে একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া তারা অংশগ্রহণ করুক। ভাই কখন তারা গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করেছে? তারা সবসময় আমাদের এখানে নির্বাচন তো আমরা ক্ষমতায় যাই, আপনি দেখেছেন তাদের কোনো প্রস্তাবনা আছে? আপনি অন্য কথা বাদ দেন, আপনি তারাও তো একটা গঠনতান্ত্রিক প্রস্তাবনা দিতে পারে, এটা তো রাজনৈতিক দল। সে নিজের তো বলতে না আমি এরকম বাংলাদেশ চাই, কই সে নিজে তো বলতে পারে আমি এরকম আপনি উন্নয়ন চাই, কিছু নাই। বিএনপি 31 দফার একটা প্রস্তাবের কথা খুব বলে যে তারা এটার মধ্যে তো অনেক কিছুর কথা বলছে। আরেকটা কথা তারা খুব বলে যে আমরা যে আন্দোলন করছিলাম, যেটা জুলাই আগস্ট আন্দোলনের আগেও 15-17 বছরের যে আন্দোলনের লিগেসি, সেটার মধ্যে তো অবশ্যই একটা ছিল যে জনগণের অভিপ্রায়টা আমরা ভোটের মাধ্যমে বুঝতে চাইছি, জনগণের অভিপ্রায়টার কথা আমরা বলতে চাইছি। হাসিনা যেহেতু 3টা সরকারের 3টা ভোট আসলে করতে দেয় না, তো এখন ভোটটাই সবার আগে করা উচিত না? জনগণ আসলে কি চায়? না আরে ভাই, ভোটের অভিপ্রায় কিন্তু অভিপ্রায় বলে না, এটা তো ননসেন্স বলে এগুলো। আপনি আমরা যে অভিপ্রায় কথা, রাষ্ট্র গঠনের অভিপ্রায়টা সম্পূর্ণ ভিন্ন রকম। আর তাদের যে দফা দেখেছি, সে দফার আমি তো 7 কিস্তির সমালোচনা লিখেছি, এটা আমার চিন্তা পত্রিকায় রয়েছে। তারা তো একটা উত্তর দেয় না, তারা কোনো সামাজিক বিতর্কে অংশগ্রহণ করে না। ফলে আপনি খালি ভোট দাও, আমার ভোটের অধিকার চাই। আরে ভাই আমার তো খাওয়ার অধিকার আছে, আমার তো পরিবেশ রক্ষার ব্যাপার আছে, আমার নদীর থেকে দখল মুক্তের অধিকার আছে, আমার সমুদ্রকে বিষাক্ত করছে তার অধিকার আছে, আমার স্বাস্থ্য রক্ষার অধিকার আছে। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে আপনি প্রাণ আর প্রকৃতিকে বাঁচানোর জন্য বা প্রাণ আর প্রকৃতি ধ্বংস করতে পারবেন না বলে যে আইন করতে চাইতেছেন আজকে থেকে, তো না, এইটা আপনার 30-40 আমি জানি না আরো কত বছর, কারণ মানে এটা আপনার কত বছরের রাজনীতি কবিতা লেখার পাশাপাশি এইটা আপনার কত বছরের এটার অভিপ্রায়। কিন্তু না এটা যদি শুনেন, আপনি যেটা বলছেন এটা তো আমার ব্যক্তিগত অভিপ্রায় না, এটা তো বাংলাদেশ। আমি বলি শেষ, আমি একটা উদাহরণ দিচ্ছি। বাংলাদেশে 67% এটা বলে এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ, ক্যান্সার থেকে আরম্ভ করে বিভিন্ন রকম অসুখ। 10টা লোকের মধ্যে 7টা লোকই আপনি এই প্রকৃতি ধ্বংস হওয়ার কারণে সে অসুস্থ হয়ে পড়ছে। তো এটা কি খালি অভিপ্রায় প্রশ্ন? আপনি লোককে সুস্থ রাখা মানুষ তো ফরদ ভাই, মানুষ তো আপনার সাথে কথা বলে হতে চায়, মানুষ তো আত্মবিধ্বংসী সবসময়, মানুষ যে প্রাণ প্রকৃতির মানুষ তো আত্মবিধ্বংসী। খালি দেখুন আপনি সব এখন আপনি সফিস্টিক হচ্ছেন, আমি কিন্তু আইনি থাকতে চাইছিলাম। আচ্ছা আমি সফিস্টিকেট আগাইতে পারবো না। আমরা বলছি যে মানুষ আত্মবিধ্বংসী, তাহলে তো আমার কোনো কিছু আমরা এই শো করে এখন দরকার নেই, আত্মবিধ্বংসী ধ্বংস হতে দেন। কথা হচ্ছে আপনি যদি মনে করি যে আমাদেরকে এই পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে হবে, এবং সেক্ষেত্রে রাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন, এটা গড়ে তুলতে হবে যেন জনগোষ্ঠীকে আপনি রক্ষা করতে পারেন। আমি শুধু তাই না, আমার ইকোনমিক ডেভেলপমেন্ট প্রশ্ন আছে। আপনি কি নিউ লিবারাল ইকোনমিক পলিসি রাখবেন, নাকি আপনি এমন একটা ইকোনমিক পলিসি চান যাতে আপনি খুব দ্রুত বেগে টেকনোলজি ট্রান্সফার চাইবেন, আপনি বিনিয়োগ হবে আর বিনিয়োগ বাড়বে, আপনিও চীনের মতন 10 বছরে 20 বছর একই রকম শক্তিশালী জায়গায় দাঁড়াতে পারেন। এটা তো অভিপ্রায়ের অংশ। এটা আমার শুধুমাত্র ওই ছেলে যে বাচ্চা বড়ই খায় এটা তা তো না, বাংলাদেশে যে ব্যবসা করে তার তো একটা। ফরদ ভাই এইটা নিয়ে আসলে আমরা একটা লম্বা আলাপ করতেই পারি। আপনি আবার চীনের উদাহরণটা দিচ্ছেন বলে এটার মধ্যে আলোচনাটা আরেকটু এরকম হয়েছে, প্রাণ ও প্রকৃতি, বীজ, এগুলি নিয়ে যে আপনার কাজ, সেগুলি নিয়ে আসলে। কিন্তু আমি শুধু এই কথাটা বলে রাখি ফরদ ভাই, এটা আমার প্রশ্ন না যে এটা আপনি উপর থেকে বলবেন বা আপনি আমাদের যেহেতু শিক্ষক আপনি এটা বলবেন আর বাকি সবাই, এটা একটু টপ ডাউন হয়ে যাবে কিনা বুদ্ধিটা, নাকি নিচে থেকে? আমি একটু আগে যেটা বললাম আপনি উল্টো কথা বলতেছেন। একটু আগে বললে এটা জনগণের কাছেই তো আপনাকে বলতে হবে। আমি তো বলি না আপনি আমার কথা শুনতে হবে, আমি তো একবার শুনবো, আগামী 20 বছর ধরে শুনবো, আপনি যে এখনই শুনতে বলতেছেন না, ঠিক না। আপনি জনগণকে জিজ্ঞেস করেন না। আপনি যদি জনগণের মতটা আমি যদি জনগণের মত প্রভাবিত করতে পারি তো আপনি শুনবেন না কেন? শুনবো, কিন্তু আমি ভোটটা দেই, নির্বাচন করি, পদে আসি, তারপরে শুনি। আমি তো ভোটের কথা তো বলি না, আপনাকে আমি পদে দেবো কেন? আমি তো ব্যক্তিকে দিতে চাইছি না, আমি কেন আমি তাকে পদে দেবো? আপনি নির্বাচন করতে চান, দেখুন ছাত্ররা তাহলে কি বলছে, ছাত্ররা কম্প্রোমাইজ ফর্মুলা দিয়েছে, তো বাস নির্বাচন করেন। তাহলে আগে গণপরিষদ নির্বাচন করেন যে গঠনতন্ত্র প্রণয়ন করবে। আমরা আসেন এই প্রক্রিয়ার মধ্যে যাই। আপনি খালি সরকার নির্বাচন চান কেন? সরকার নির্বাচন চাওয়া মানে, কারণ আমি তো এই সরকার আর দেখতে চাই না, আমার তো এই সরকারের ব্যর্থ মনে হচ্ছে না। আপনি এই ফ্যাসিস্ট না, ব্যর্থ মনে আপনি বললে তো হবে না। এই সরকার যে বিএনপি যে একটা মহা ফেরেশতা তা তো না। আপনি তো
আপনি একটা ডেভিলকে আপনি সরিয়ে দিয়েছেন, আরেকজন যদি ডেভিলের মতো আচরণ করে আপনি তার ক্ষেত্রে সঙ্গে তো কথা আমি বলতে তারে হবে। বেনিফিট অফ ডাউট আপনাকে দিব, সে তো ডেভিল না, হয় নাই 15-17 বছরে। আপনি জনগণকে তো দিচ্ছেন না কেন সে সুযোগ? আমরা তো গণ অভ্যুত্থানটা করেছি, শব্দটা গণ অভ্যুত্থান, শব্দটা দলীয় অভ্যুত্থান না, এটা সামরিক অভ্যুত্থান না, জনগণ অভ্যুত্থান করেছে। আবার আপনি এখন বলতেছেন যে আপনার খালি ভোট দিতে হবে। আরে ভাই, আমি জনগণ যদি গণ অভ্যুত্থান করে তার অভিপ্রায় আপনাকে শুনতেই হবে। কিন্তু আমি সেই জনগণের, কিন্তু সেই জনগণ আমি কিন্তু আমি ফরদ ভাই, শেষ করে- আমিও তো জনগণ, আমার তো এই সরকারের পছন্দ হইতেছে না, আমি কি করব? একটা উপদেষ্টারও পছন্দ হচ্ছে না, ডক্টর আমি- মোহাম্মদ ইউনূসের পছন্দ হচ্ছে না, আমি কি করব? খুব ভালো, খুব ভালো। আমি বলবো যে সেক্ষেত্রে আপনি বিভ্রান্ত কেন? কারণ আপনি রাষ্ট্র এবং সরকারের পার্থক্য বুঝেন না। আমি বরং বিস্মিত হব। আমাদের খালেদের মতো একটা ইন্টেলিজেন্ট ছেলে এত বড় হয়েছে, বিদেশে থাকছে, এখন রাষ্ট্র এবং সরকারের পার্থক্য বুঝে না। এটা কি হতে পারে বলুন? আমি আলোচনা করছি রাষ্ট্র গঠন নিয়ে, আপনি বলতেছেন সরকার নিয়ে। রাষ্ট্র এবং সরকার তো এক না। গণ অভ্যুত্থানের পরে যে জিনিসটা ফোকাসে থাকে, সরকার না, রাষ্ট্র আগে গঠন করতে হয়। রাষ্ট্র, আমি সে কথা সহজ করে বলি আমার দর্শকদের জন্য। বাড়ি নাই আপনার, সেখানে বাস করার কথা বলতে কোনো অর্থহীন কথা। এটা তো প্রলাপের মতো শোনায়। আপনি বাড়িটা আগে বানান, তারপরে আপনি সরকার নির্বাচন করেন। বাড়ি বানানোটাকেই বলে গঠনতন্ত্র। এই জন্য শব্দটা গঠন, ঠিক আছে? কথা বুঝতে পারছেন? এটা খালি সিম্পল সংবিধান না। আমরা সংবিধান সংবিধান করি বলে এই সমস্যাটা তৈরি হয়। আমি বারবার ছিল, আমার বইয়ের নাম হচ্ছে গণ অভ্যুত্থান এবং গঠন। বাড়িটা বানান রে ভাই, আগে বাড়িটা ঠিক করেন। বিএনপি কিন্তু বলতেছি বাড়িটা বানান, যদি বানাইতে না জানেন তাহলে দয়া করে আমাদেরকে বাধা দেন না। বা আমরা বানাই, আবার নির্বাচন হবে, আপনি নির্বাচন অংশগ্রহণ করবেন। কেউ তো একবারে বলে না যে আমরা নির্বাচন বিরোধী, আমি তো নির্বাচনের পক্ষে। তো নির্বাচনটা গণপরিষদ করেন, আপনি সরকার নির্বাচন কেন চান? বাড়ি বানাবার নির্বাচন করেন, আপনি সরকার নির্বাচন কেন চাইতেছেন? তাহলে এখানে হলো বিএনপির সঙ্গে জনগণের বিরোধ, এবং এই বিরোধটা বাড়বে। কারণ বিএনপির যে ভূমিকা, এটা বাংলাদেশে গৃহযুদ্ধ লাগাবে। বাংলাদেশের আগামী গৃহযুদ্ধ যদি লাগে, এটার জন্য বিএনপি 100 ভাগ তার জন্য দায়ী। না, আপনি রাষ্ট্র সরকারের পার্থক্য আপনি একদম যথাযথ বলেছেন। রাষ্ট্র এবং সরকারের পার্থক্য আমি মানে অনুধাবন করতে পারতেছি এখন যে আপনি আসলে কি না না, এইটাতে এই পার্থক্য তো সিরিয়াস খালেদ। না 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 না, আমি বুঝতে পারতেছি, কিন্তু আসলে আপনি না, বাড়ি বানানোর উদাহরণটা দেওয়াতে আমার জন্য সুবিধা হয়েছে যে আপনি বাড়ি আমি এবং বসবাস। আমি আপনাকে অ্যাড জি। করি, আরো গুরুত্বপূর্ণ বলি আপনাকে। এই যে পুলিশ যে গুলি করে, এই গুলি করে, পুলিশের কাছে কিন্তু রাষ্ট্র এবং সরকারের পার্থক্য কিন্তু পরিষ্কার না। কারণ পুলিশ তো রাষ্ট্রের কর্মচারী, সরকারের কর্মচারী না। খেয়াল করেন, কিন্তু এটা কিন্তু আমাদের সমাজে রয়ে গেছে। আপনি সেনাবাহিনী রাষ্ট্রের কর্মচারী, সরকারের কর্মচারী না। মানলাম। আপনি আজকে বিজেপিকে আপনি রাখতেছেন কৃষির বিরুদ্ধে, ওই যে আপনি কি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, আপনি র্যাবকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, এবং সে সরকারের অধীনে। মানে সরকার ইচ্ছা করলে গুমঘর বানাতে পারে, সরকার ইচ্ছা করলে আয়নাঘর বানায়। এটাকে বন্ধ করবার একমাত্র পথ হচ্ছে রাষ্ট্র এবং সরকারের পার্থক্য জনগণকে পরিষ্কার করে বোঝানো। জনগণ যে রাষ্ট্রটা বানাই দিবে, সেই রাষ্ট্রে একটা সরকার লাগবে। আপনি যখন বাড়িতে যখন থাকেন, আলে বাড়িতে খাওয়া দাওয়ার ক্ষেত্রে হয় আপনি দায়িত্ব নেন, আপনার স্ত্রী দায়িত্ব, কিন্তু আপনি তো সেটা হলো সরকার। আপনি তো কিন্তু বিয়া তো করছে, শেষ করি খালেদ, হ্যাঁ। বিয়া তো আপনাকে আগে করতে হয়েছে, সংসারটা তো বাঁধতে হয়েছে না। আমাদের বাইরে বানাতে হয়েছে। আপনি বিয়া করলেন না, সংসার করলেন না, আপনি কি কিনবেন, কেমনে খাবেন, এর কোনো পরিকল্পনা করলেন না। আপনি খালি বলতেছেন যে সরকার সরকার, এটা তো হয় না। আগে পরিবারটা বানান, তারপর আপনি পরিবার কি করে পরিচালনা করবেন এটা ঠিক করবেন। বলে ঠিক রাষ্ট্রও তাই। ওকে, আমি রাষ্ট্র এবং সরকারের জায়গায় আমি একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম, আপনি আসবেন যে কবি ও তাত্ত্বিক ফরহাদ মজহার মনে করেন 21শে বইমেলায় তৌহিদি জনতার ক্ষোভ বিক্ষোভ ন্যায়সঙ্গত, তা মব জাস্টিস নয়, এই অবস্থান সমর্থন করেন কিনা? শতকরা 61% আপনাকে সমর্থন করেছেন, তারা বলেছেন যে হ্যাঁ এটি সমর্থনযোগ্য। শতকরা 39% আপনাকে সমর্থন করেন নাই, তারা বলছেন যে এটি সমর্থনযোগ্য না। 42,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। আমি আসলে আপনার সঙ্গে কথা শোনা তো খুবই ইন্টারেস্টিং, সেজন্য মানে টাইমটাও একটু ম্যানেজ করার জন্য আমি একটু বলি যে সবচেয়ে জনপ্রিয় প্রশ্ন এখন এরকম যে আপনি আসলে যেটাকে মানে জনগণের ক্ষোভ বলছেন 21শে বইমেলার ক্ষেত্রে, একইভাবে আপনি যখন বিভিন্ন জায়গায় গরিব মানুষদের মাজার ভাঙা হচ্ছিল, আপনি বলছিলেন যে এখানে বড় বড় ক্লাবে 5 স্টার হোটেলে যখন গাঁজা মদ খাওয়া হচ্ছে তখন তা ভাঙার কারো সাহস থাকছে না। ওইটাকে আপনি বলছেন যে তারা মোসাদের সহযোগী বা রয়ের সহযোগী বা তাদের টাকা থেকে তারা আসছে। বইমেলাটা আবার আপনি বলতেছেন যে সেটা জনগণের ক্ষোভ। আপনি এভাবে আলাদা কিভাবে করতেছেন? মানে মানে আলাদা করছি, হ্যাঁ করছি আমি, খুব সিম্পল, খুব ভালো প্রশ্নটা। আলাদা করছে কারণ বইমেলায় তারা প্রতিবাদ করতে গিয়েছে একজন লেখিকা, যিনি আসলে লেখিকার স্বাধীনতা আকারে বই করেন না, কারণ তিনি
সুস্পষ্টভাবে এই বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে, এবং তিনি দিল্লির স্বার্থ তিনি রক্ষা করেন। ফলে এই ক্ষোভটা তো জেনুইন ক্ষোভ, কারণ আমরা তো এই মুহূর্তে আমাদের সবচেয়ে প্রধান শত্রু আকারে আনফর্চুনেটলি দিল্লি হাজির হয়েছে, ভারত হাজির হয়েছে। আমরা এটা চাই না, কিন্তু তারই পক্ষে, বিজেপির পক্ষে, হিন্দুত্ববাদীদের পক্ষে তিনি লিখছেন, এবং পুরো গণ অভ্যুত্থান ব্যাপী তিনি জনগণের এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে তিনি লেখালেখি করেছেন। ফলে তার বইয়ের বিরুদ্ধে বা তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করাটা স্বভাবতই এটা না, ক্ষোভ, কিন্তু এটা তো ফরহাদ ভাই, মহৎ ব্যাপার। বইয়ের বিরুদ্ধে শেষ ক্ষোভ করে। এইটা না যে আমি ওর বই কিনলাম না, পড়লাম না। বইয়ের বিরুদ্ধে না, ক্ষোভ এটা কি হলো- প্রকাশককে মারি দেয়া? প্রকাশককে মানতে না, আপনি তো ভুল করছেন, প্রকাশক এখন মার দিচ্ছে, তারা তো আপত্তি করতে, আপনি পুরো ভিডিও দেখেন না তাহলে। না, দেখছি আমি পুরো- মানে না, মায়ের দেখে- ও, না, আমি বলি সেই লোক- এই যে স্লোগান দেওয়া, তাকে এখান থেকে তাড়াই দিতে হবে, তাকে বকা দিতে হবে, তাকে গালি না, দিতে হবে, পুলিশ দিয়ে সেটা না, করতে হবে। তা- না, তাকে ধরেন প্রথমে- তসলিমা নাসরিন খারাপ লেখক, তসলিমা নাসরিনটা তো আমি পড়ি না, আমার তো কোনো অসুবিধা নাই। আবার মানে- আপনার কাছে না শিখলাম ফরহাদ ভাই, সবার কথাই তো আপনি- শুনতে হবে। না না, আপনি এখানে বিরাট ভুল করতেছেন। আচ্ছা, বলছি। বলেন, বলেন। আমি তো তসলিমা নাসরিনের নামও নিই নাই। জি। আমার কাছে তসলিমা নাসরিন কি লেখক কি লেখক এটা ইররিলেভেন্ট। Okay. আমার কাছে পুরো দেশের এখনকার জন অভ্যুত্থানের পরে এই যে গণ সার্বভৌমত্বের কথাটা বলছি, এই গণ সার্বভৌমত্বের চ্যালেঞ্জ আকারে আসছে দিল্লি, চ্যালেঞ্জ আকারে আসছে আপনার দিল্লির এজেন্ট এবং বাংলাদেশের জনগণের সমস্ত দুশ্মন সকলে, ইনক্লুডিং ট্রাম্প কি যে কেউ, Okay. সে আমার শত্রু, আমার দুশ্মন। ফলে কেন আমি তাকে লেখিকার স্বাধীনতার নামে আমি আসলে এই ধরনের শক্তিকে আমার দেশের ভিতরে ঢুকতে দেব? আমি তো মনে করি এটা অবশ্যই এজেন্সিগুলোর বিরাট ধরনের ব্যর্থতা। এটা তো হতে দেওয়া উচিত না। এটা তো ডেফিনেটলি একটা জাতি জনগোষ্ঠীর সঙ্গে এটা আপনি বিশ্বাসঘাতকতা করছেন, যখন একটা জনগণ এটা ক্ষোভ জানাতে গেছে যে এটা তো হতে পারে না। একটা আমার শুধু তাই না, বই দিক থেকে এটা দেখো, এটা অতীব মূল্যবান একটা ভালো বই, তাও তো নয়। কিন্তু আপনি গিয়ে কি করেন, আপনি সেখানে জয় বাংলা স্লোগান দিলেন এবং গিয়ে ছেলেদের গালে আপনি থাপ্পড় মারলেন। তো আপনি তো এটাকে আবার বলতেছেন নিম্ন, আরে ভাই আমি দেশটা চালাবো কি করে, আমার দেশকে না ফরহাদ ভাই, আমরা একটা একটা করে কথা আসি। ফরহাদ ভাই, বলুন। ও হচ্ছে হিন্দুত্ববাদের কথা বলে, ও বিজেপির স্বার্থ দেখে ও এটা নিয়ে একটা বই লিখছে। তো এই কথা তো গত 17 বছর ধরে হাসিনা কতবার বলে আসছে, মানে ওই স্বার্থ দেখা, ওই বলা। কিন্তু হাসিনা তো থাকতেই পারে নাই, মানে এই শক্তিটারে। আমি আপনাকে উত্তর দিচ্ছি, জি, উত্তর দিচ্ছি জি, খালেদ। জি। আপনি তসলিমার বই বাংলাদেশে কি আর কোথাও বিক্রি হয় না? হ্যাঁ, হ্যাঁ। হয়। হ্যাঁ। আপনি ওখানে গিয়ে কে তসলিমার বিরোধিতা করছে? না। করে নাই। আপনি 21শে বই মেলা আপনি ভুলে গেছেন। 21শে বই মেলা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের রাজনৈতিক সত্তার সঙ্গে যুক্ত, এটা আমাদের পলিটিক্যাল এক্সিস্টেন্সের সঙ্গে যুক্ত। আপনার কথা শুনলে মনে হয় বাংলাদেশ ভাঙা ভুঙ্গা এখন আমি ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়ে যাই। এগুলো তো চলবে না রে ভাই। না, না, আপনি তো definitely আমি কিন্তু উল্টা কথা কইতেছি ফরহাদ ভাই। আমার কাছে মনে হয় যে আপনি বলতেছেন যে বইয়ের একটা মানে আমি বিচার করবো যে হ্যাঁ এটা 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 ইন্ডিয়ার পক্ষে যাইতেছে, সেজন্য আমি গিয়ে এটা প্রতিবাদ জানাই আসবো। না, আপনি যেখানে যেটা আপনার যেটা একটা মেলা, যেটা সিম্বলিক্যালি আপনার জনগণের কথা, জনগণের স্বার্থ রক্ষা করার বিষয়, সেখানে তো এই বই প্রচার করার জন্য তো আমি মেলা করি নাই। এই বই আপনি কি আর প্রচার হবে? এই তো আপনি তো, আমি যে এখন কি আমি আপনাকে বলবো আপনি একটা আমি ভারতীয় এজেন্ট, এটাকে বলে ভালো লাগবে? না, না, আপনি কেন আমাকে ভারতীয় এজেন্ট বলবেন? আপনি না গতকাল বললেন যে কাউরে ট্যাগ দেওয়া যাবে না, আমারে কেন ভারতীয়? আমি তো বুঝতে চাইছি আপনি আজকে কালকে যদি জি বলেন, আমি উত্তর দিচ্ছি আপনাকে। জি বলেন। আপনি যদি আপনি একটা গণ-অভ্যুত্থানের বিরোধী, আপনি গণ-অভ্যুত্থানের বিরোধী অবস্থান নিয়েছেন আগাগোড়া, এবং আগাগোড়া বিরোধী অবস্থান নেওয়ার মধ্য দিয়ে আপনি অবশ্যই এই জনগণের যে অভিপ্রায়ের কথা বলেছি, আপনি সেই অভিপ্রায়ের বিপরীতে আপনি দাঁড়িয়েছেন। এই ব্যাপার সত্যকে আড়াল করবার জন্য আমরা আপনি লেখকের স্বাধীনতার তর্কটা তুলছেন, এটা আরো মারাত্মক। আমরা তো লেখকের স্বাধীনতা আলাদা জিনিস, লেখকের স্বাধীনতা রক্ষা করবো, সে কারণে তসলিমা নাসরিনের বই বাংলাদেশে বন্ধ হয়ে যাক এটা আমি বলবো না। যারা পড়ে তারা পড়ছেন, আমরা কেউ কেউ বলেছি যে তসলিমার বই বন্ধ করে দিন, বা ওরা কি কোথাও কোনো অন্য কোনো লাইব্রেরিতে গিয়ে এই বই তুলে দিয়ে এটাকে বলা হয়েছে। আপনি 21শের বই মেলায় একটা যখন আপনি একটা বই দোকানকে আপনি অনুমতি দিয়েছেন, স্বভাবতই আপনার একটা নীতি থাকা দরকার। নীতিটা কি? জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ বইগুলো প্রচার করে। আমি প্রশ্নটা কি আপনি শেষ করেন, আমি একটু সরলভাবে করি যে ফরহাদ ভাই, তাহলে কি আপনি মনে করেন যে ধরা যাক আপনি আমাকে মনে করেন, আমি আপনার থেকে সর্বতভাবে আগে ক্ষমা চাই নিলাম, আপনি এটার প্রশ্ন হিসেবেই দেখেন, আমার মতামত হিসেবে দেখেন না। আপনি কি এটা মনে করেন না যে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যদি কেউ লিখে, সে মানে সে কি আর লিখতে পারবে না জীবনে বাংলাদেশে, বা বইমেলায় বই প্রকাশ করতে পারবে না? আমি গণ অভ্যুত্থানের বিরুদ্ধে বহু লোক লিখছে। ওকে,
বাংলাদেশে এখনো লেখা হচ্ছে, জি আমরা তো তার বিরুদ্ধে কিছু বলছি না। আপনি যখন ওদেরকে, ওরা আপত্তি যখন করছে, আপনি তখন তাদেরকে কি বলছেন? মব বলছেন। আপনি তাদের ক্ষোভটাকে আপনি আনেন নাই। আপনি তো বলতে পারতেন, আলোচনা করতে পারতেন, আপনি সেটা না করে আপনি এটাকে মব বলে আপনি তাকে চিহ্নিত করছেন। আমি ওটারই প্রতিবাদ করছি। ওকে আমি তো বলি নাই, আমি তো এর আগে দেখুন, তসমিয়া নাসরিনের বইটা বন্ধ হোক বা ওখানে বিক্রি না হোক, এটা তো আমি বলি নাই। আচ্ছা আমি বলেছি আপনি যখন এটা করেছে, আপনাকে জনগণ যখন ক্ষোভ প্রকাশ করতে গেছে, এটাকে আপনি মব বলছেন, এটার আমি আপত্তি করেছি। ফলে আমার মনে হয় আমার ওকে ওকে ওকে, তাহলে এইবার আমি বুঝতে পারছি। আমি যতদূর দেখলাম ওইখানে লোকজন গিয়ে বলতেছেন যে আগে তুমি মাপ চাও, আগে তুমি কানে ধরো, তাহলে আপনি মনে করেন যে ওইটা ঠিক আছে, যে কেউ মানে ওকে বলতে পারে যে তুমি এটা করছো, এটা এটা এই বই তুমি এখানে বেচতেছো, তুমি এখন কানে ধরতে হবে, তোমার এখন মাপ না, চাইতে হবে। আমি বলি কানে ধরা, মাপ ধরা, এটা কিছু আমি কিছু বলি না। এটাকে আমি নিন্দা করতাম জানলে। কারণ কাউকে কানে ধরা, কাউকে শাস্তি দেওয়া, এটা আমি ডেফিনেটলি ভিডিওতে তাই দেখলাম যে কানে ধরতে বলতেছে। না, ওকে ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। আমি এটা সমালোচনা, সেটা ভিন্ন তর্কের বিষয়। আমরা তর্ক বলছি, আপনার আমার দেখেন পোস্টটা পড়েন, লেখকের স্বাধীনতার নামে জনগণের ক্ষোভকে যখন আপনি দমন করতে চেষ্টা করেন, আপনি আসল তর্কটাকে আপনি আড়াল করে ফেলেন। আসল তর্কটা জনগণের ক্ষোভ প্রকাশ করার অধিকার তার রয়েছে, আবার সে ক্ষোভ সে প্রকাশ করতে গেছে, তাকে আপনি মব বলছেন। এটা তো হলো না। কি বলা উচিত ছিল? এটাই কি বলা উচিত ছিল? আপনি ক্ষোভ শোনা উচিত ছিল, আপনি বই শোনানো উচিত ছিল, অথবা আপনি নীতিগত বোঝানো উচিত ছিল যে ভাই আমাদের এটা 21শে বইমেলা, এটা সকলের বই আমরা এখানে প্রকাশ করি, বা কিছু একটা। আপনাকে কথা শুনতে দিতে হবে, কেন বাংলা একাডেমি নিজেরও নীতি ছিল এমন কোনো বই আপনি ওখানে প্রচার করবেন না যেটা অবশ্যই 21-এর সংবিধানের বিরোধী। ফরহাদ ভাই, আমি 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 আপনার একজন, এটাকে কি বলে, আমি এই পলিটিক্যাল পার্ট থেকে না, কিন্তু অন্য জায়গায়, কারণ ওগুলি আমি একটু, যেহেতু আমার বুদ্ধিশুদ্ধি কম, আমি একটু কম বুঝি, কিন্তু আমি আপনাকে পড়ি, আমি আপনাকে একটা লম্বা সময় ধরে আপনাকে পড়া, তো আমি এই জীবনে কোনোদিন এরকম পাইলাম না যে আপনি কোনো লেখারে কোনো একটা নীতিমালার মধ্যে দিয়ে নিতে চান, এরকম আমি জীবনে বুঝি নাই ফরহাদ ভাই, যে এটা বাংলা একাডেমি নীতিমালা হোক, ধর্মীয় নীতিমালা, কিচ্ছুর মধ্যে দিয়ে আপনি নিতে চান, এটা আমার জীবনে মনে হয় নাই। না, কেন নিতে যাবো না? আমি তো লিবারেল না, দিকে সন্দেহ নাই, আমি তো জনগণের পক্ষে কথা বলি। ফলে লিবারেলিজমের সঙ্গে তো আমার বিরোধ থাকবে। আমি নিতে চাইবো না কি জন্য? আপনি আমাকে ডেফিনেটলি জনগণের পক্ষে, নীতিত্বের পক্ষেই লড়তেছি আমি। এখন যারা এই জনগণ মানে সংখ্যাগরিষ্ঠ জনগণ, তাই তো? মানে ডেফিনেটলি সাধারণ মানুষ যারা, তাদের আমরা বলি না, যাদের কথা আমরা শুনতে চাই না, অর্থাৎ 90%, দমন করি, অর্থাৎ 90% ডেফিনেটলি 90% মানুষ। তাইলে আপনি 90% মানুষ যেইটা যে সময় যে সিদ্ধান্ত নিবে, ওই সিদ্ধান্তটার পক্ষে আপনি থাকতে চান, আপনার ব্যাপারটা হচ্ছে এরকম। এবং এইটার জন্য যে কোনো না, আমি মানে আপনি আমাকে আবার, আমাদের তো যে কোনো জিনিসের একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল থাকা দরকার। ইউনিভার্সাল প্রিন্সিপালটা হচ্ছে যে একটা জনগোষ্ঠীর তার কিছু সঙ্গত ক্ষোভ বিক্ষোভ থাকবেই, ঠিক আছে না? সে ক্ষোভ বিক্ষোভকে আপনার শোনা এবং তার প্রতি সুরাহা করা, তার ক্ষোভ বিক্ষোভ সবসময় যে আপনার সঙ্গত, এটা তো আমি একবারে দাবি করিনি। কিন্তু ক্ষোভ বিক্ষোভ শোনাটাই হচ্ছে রাষ্ট্রের কর্তব্য, ক্ষোভ বিক্ষোভ শোনাটাই আমাদের কর্তব্য। কিন্তু আপনি ক্ষোভ বিক্ষোভ না শুনে আপনি যখন মব দিয়ে ট্যাগ দেন, তখন এটা হয়ে যায় বিপজ্জনক। আপনি যে মব দিয়ে ট্যাগ দিবেন কি জন্য? আপনি যদি মনে করেন, আপনি যদি তখন সে গিয়া ওকে কান ধরতে বলছে, আপনি না তুমি এটা করতে পারো না, এটা বিচার করার অধিকার তোমার নাই, তুমি বাংলা একাডেমি আছে, তার প্রশাসন আছে, সেখানে গিয়ে তুমি নালিশ করো, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং অলটুগেদার। কিন্তু আজকে সকলে মিলা তথাকথিত সেকুলাররা হঠাৎ করে ঝাঁপায় পড়ছে যে আজ এই মাদ্রাসার ছেলে, এর আগে দেখেছি আমরা, মাদ্রাসার ছেলে দেখলে এরা সব জঙ্গি, মাদ্রাসার ছেলে দেখলে এগুলো সব আপনার, এটা তো হতে পারে না। এই ধরনের ট্যাগিংটা তো খুব খারাপ। মাদ্রাসার ছেলে দেখলে জঙ্গি, তো ব্যাপারটা এরকম না। আপনাকে তো এইটাও লিখতে হচ্ছে যে আগে যেমন এরকম একটা ট্যাগ দেওয়া হচ্ছে, এখন একটা হিন্দু দেখলেই সে ভারতের দালাল, একটা মন্দির দেখলে একটা, ওইটাও তো আপনারা বলতে হইতেছে আসলে, মানে এবং ক্রমাগতভাবে আপনারা এটা বলতে হচ্ছে, অনেক মানুষের নিন্দা সহ্য করতেছে, কিন্তু আপনি এটা স্পষ্ট বলতেছেন যে আগে যেমন ওদেরকে ট্যাগ দেওয়া হয়তো, এরকম ট্যাগ এখন হিন্দুদের দেওয়া হচ্ছে। আপনি যখন চিন্ময়ের দাবি করলেন, যে বললেন যে না ওকে, আমি একটা অনুষ্ঠান দেখতেছিলাম কালকে আপনাকে নিয়ে দেখার সময়, আপনি বিএনপির জহিরুদ্দিন স্বপনকে জিজ্ঞেস করতেছেন যে আপনারা এই মামলাটা এখনো কেন তুলে নেন নাই, এবং আপনারা কি কারণে তাকে এরকম একটা মামলা দিয়ে রাখছেন, তার কথা আপনি শোনেন, সে কিভাবে গেছে সেটা আপনি শোনেন, তখন আপনাকে এই ব্যাপারগুলি আপনি কেমনে দেখেন? এইটার সাথে আমি যে সেকেন্ড যে পার্টটা করছিলাম, যে আপনি যখন মাজার ভাঙতে গেল,
মাজার ভাঙা হইলো এবং যেটাকে আপনি গরিব মানুষের মাজার বললেন, তখন এইটা জনগণের ক্ষোভটা তখন এটা আপনি আসলে কেমনে দেখছেন, মানে এটা আলাদা কেমনে করতে পারছেন আর কি? না, আপনি খেয়াল করেন মাজার ভাঙা সম্পর্কে আমি বলেছি যে আপনার যে কারো মাজার সম্পর্কে ভিন্ন মত থাকতে পারে। আমাদের ইসলামীদের মধ্যে একটা ধারা থাকতে পারে, তাই মনে করি ঠিক আছে মাজার আমরা চাই না, আবার হতে পারে, মত হতে পারে। কিন্তু আপনি যদি কোনো মাজার ভাঙেন এটা তো ফৌজদারি অপরাধ, আপনি তো এটা করতে পারেন না, ঠিক আছে না? ফলে আমি সেই প্রতিবাদগুলো যেটা যেটা ইউনিভার্সাল, দেখুন খালেদ আমি কিন্তু বারবার আমার কথা শুনে দেখবেন আমি অলওয়েজ ইউনিভার্সাল প্রিন্সিপালের পক্ষে দাঁড়াচ্ছি। আমি যদিও গরিবের পক্ষে, কোনো সন্দেহ নাই, কিন্তু গরিবের পক্ষে দাঁড়াতে গিয়ে আমি ইউনিভার্সাল প্রিন্সিপাল যেটা ধনীরাও মানতে বাধ্য। আমি তো গরিবের আপনার একমাত্র একাধিপত্যের কথা কখনো বলি নাই। ফলে আপনি মাজার ভাঙবেন এটা নিশ্চয়ই আমার রাষ্ট্রের কাছে আমার ফরিয়াদ জানাবার অধিকার আছে, এটা ফৌজদারি অপরাধ এবং যারা ভেঙেছে তাদেরকে গ্রেফতার করা, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব। ডক্টর ইউনূস এটা করেননি, ফলে এটাতে যে দেখেন এখনো কিন্তু এই যে ব্যাপারগুলো চলছে, সেই জন্য আমি বলছি যে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে কোন কনটেক্সটে, কোন ঘটনায়, কোন বিশেষ দিকটা আমরা হাজির করতে পারি, আর তার কোন বিশেষ দিকটা আমরা মনে করি নিন্দাও করতে পারি। যেটা আপনি একটু আমাকে ধরিয়ে দিলেন যেন ঠিক আছে তারা কান ধরতে বলছে, না আমি এটার পক্ষে না। ডেফিনেটলি আপনি যে কোনো মানুষের ডিগনিটিকে আপনি আহত করবেন, তাহলে তো আমরা এই গণঅভ্যুত্থান কেন করলাম? আজকে আপনার চিন্ময়ের পক্ষে আমি দাঁড়িয়েছি। গণঅভ্যুত্থানের পরে আপনি পুরনো ব্রিটিশ আইনে রাষ্ট্রদ্রোহিতার আইনের দ্বারা কাউকে গ্রেফতার করা গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ডক্টর ইউনূসের সরকার সে বিশ্বাসঘাতকতা করেছে এবং সেটা আমি ডেফিনেটলি বলবো যে এটা তার করা উচিত হয়নি, এবং সেটা তার সামনে গিয়ে আমি তাকে পরিষ্কারই কথাটা বলেছি। আমি এটা বলে এবং এই যে বিভিন্ন নিন্দার কথা নিয়ে বলেছেন, আমি নিন্দার মুখোমুখি হয়েছি। কারণ আমি যখন আপনার কি বলে এই যে মাদ্রাসার ছেলেদেরকে যখন নিয়ে যাচ্ছিল আপনার সন্ত্রাসী বলে, আপনি জঙ্গি বলে ধরছিল, তখন আমি দাঁড়িয়েছিলাম একা। ফলে তখন আপনার সমস্ত সেকুলার মহল আমাকে জঙ্গি, জামাতি, হেন কোনো কিছু নেই, তারা সব বলেছে। তো তাতে কি হয়েছে? ইতিহাস তো দেখবে আমি কি করি। কিন্তু ফরদ ভাই, আমি একটু জানার জন্য, আপনি যাদেরকে সেকুলার মহল বলতেছেন বা যাদেরকে ওরকম বলতেছেন, তাদের মধ্যে অনেকে তো আপনার তত্ত্ব, আপনার শিক্ষায় তারা শিক্ষিত, আপনার দীক্ষায় তারা দীক্ষিত, আপনার আলোকিত। এমন কি আপনার কাছ থেকেই শোনা যে আপনার সাথে তো সেকুলারদের কোনো বিরোধিতা নাই, আপনি তো তো ইসলামের সঙ্গে কোনো বিরোধিতা নাই। এই যে ইসলাম, আমি একটু অ্যাড করি, ইসলাম বনাম সেকুলারিজমের বাইনারি, হ্যাঁ এর বিরুদ্ধেই তো আমি লড়াই করছি। এরকম তো কোনো বাইনারি। কিন্তু আপনি যখন একিউজ করতেছেন যারা এরকম হালকা পাতলা কথা বলে, তাদেরকে আপনি আবার সেকুলার ঘরানার বলতেছেন কেন? কারণ অনেক ইসলামিস্টরাও তো আপনার আসলে ডেফিনেটলি যে ওদেরকে সেকুলার বলি যারা আপনার ধর্মকে তাদের জীবন থেকে এবং সামাজিক পরিসর থেকে, রাজনৈতিক পরিসর থেকে একদম আলাদা গণ্য করে। এই অর্থে সেকুলারিজম একটা বিশেষ ধরনের দৃষ্টিভঙ্গি, যেটা আমাদেরকে আগামী দিনে একটা জনগোষ্ঠীকে, রাজনৈতিক জনগোষ্ঠী গঠন করবার ক্ষেত্রে এটা অনেক বড় বাধা। ঠিক তেমনি তথাকথিত, খেয়াল করেন আমি এটার সাথে ব্যবহার করি, ধর্মবাদী যাতা ধর্মের নামে আসলে জাতিবাদ করে, কেমন এদের তো আমি বিরোধী। আপনি তো ধর্ম এবং বনাম সেকুলারিজম এই বিরোধিতা দরকার না, এটা জাতিবাদ থেকে এটা তৈরি। আমি মুসলমান জাতি, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, ফলে ইসলামী একমাত্র এখানে কায়েম হবে, আমি তো তারও বিরোধিতা করি। ইসলামের তো আরো প্রিন্সিপাল আছে, পলিটিক্যাল ফিলোসফিক্যাল প্রিন্সিপাল আছে। আপনি আমাদের প্রোক্লেমেশন আছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই তিনটাই তো ইসলামের মর্মবাণী। তো ওটা তো ইসলামী রাজনীতি। কিন্তু আপনি তো কখনো আপনার মনে হয় কিনা, এটা এই পর্বের শেষ প্রশ্ন, কখনো আপনার মনে হয় কিনা আপনি যেটাকে ইসলাম মনে করতেছেন বা আপনি যেটাকে ইসলাম হিসেবে ব্যাখ্যা করতেছেন ফ্রম ইবাদত নামা টু টুডে, ওই ইসলামের সাথে সরাসরি বিরুদ্ধ পক্ষ দাঁড়ায় যায় যখন আপনাকে বলতে হয় যে তোমরা যদি মনে করো আমাকে কতল করে ফেললে, অর্থাৎ আপনাকে, আমাকে না, আমাকে কতল করে ফেললে তোমাদের ইসলামী শাহী বা ইসলামের আদর্শ, তাহলে আমি দাঁড়ায় আছি, আমাকে কতল করে ফেলো, এই কথাও যখন আপনারা বলতে হয়, তো আপনি আসলে শুধু প্রতিপক্ষটা সেকুলারদের কেন করেন? মানে বলার সময় না, এটা তো ভুল বলেন না, আমি দুই পক্ষকে বলি। আচ্ছা, আমি দুই পক্ষকে বলি, আমি এটাতে ভুল বলছি না। আমি সারাক্ষণ আমি ফ্যাসিজম বিরোধী। যারা মনে করে আমি একমাত্র সহি, আমি ইসলামের ব্যাখ্যা দেবার আমি একমাত্র সহি, এটাকে ফ্যাসিজম বলে। এটার সঙ্গে ইসলামের কোনো
সম্পর্ক নাই। ইসলাম কাউকে ব্যাখ্যা করবার একচেটিয়া অধিকার দেয় নাই। এই জন্য আখেরি নবী এসছে, মানে নবী হওয়ার পরে আল্লাহর বরাতে আল্লাহর নামে আপনার বক্তব্য ঠিক এটা বলবার অধিকার ইসলাম কাউকে দেয় না। এরা প্রত্যেকই ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। যারা ইসলামের নামে এগুলো বলে, ইসলামের নামে এগুলো বলে, এরা যে অ্যান্টি ইসলামিক এটা প্রমাণ করা আমার জন্য খুবই জরুরি। কারণ ডেফিনেটলি আমি মনে করি বাংলাদেশের জনগণের কাছে এটা বোঝানো উচিত আমার, যে কোনটা আসলে ইসলাম তার কাছে সংগতিপূর্ণ, আর কোনটা আসলে একটা বিশেষ গোষ্ঠী তার অধিকার, তার কি বলে, তার ক্ষমতা, তার প্রয়োগ করার জন্য, তার ক্ষমতার জন্য সে তার বয়ানটা সে হাজির করছে। কারণ কোরআন শরীফ নিজের ব্যাখ্যা খালেদ নিজের ব্যাখ্যা নিজে দেয় না, আপনি ব্যাখ্যা দেয় মানুষ, মানুষের বিবেক বুদ্ধি বৃত্তি এগুলো দেয়। আর মানুষ জন্ম থেকেই এই বিবেক বুদ্ধি এগুলো নিয়ে আসছে। আপনি যখনই বিবেক বুদ্ধিকে, শেষ করে একটু ছোট করে কথা, বিবেক বুদ্ধি এটাকে বাদ দিয়ে আপনি যখন এটাকে একটা আক্ষরিক ভাবে পড়েন, তা বোঝা গেল আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। কারণ আপনি বিবেক বুদ্ধি ব্যবহার করছেন না, আপনি আপনাকে দিছি তো আল্লাহ এগুলো বুঝতে। ফলে আমি আপনার সঙ্গে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা তো ডেফিনেটলি আমার বিবেক দ্বারা, বুদ্ধি দ্বারা, জ্ঞান দ্বারা, প্রজ্ঞা দ্বারা আমরা আলোচনা করে মীমাংসা করতে পারি। কিন্তু আপনি আমাকে বললেন না আপনার কথা শুনতে হবে, আপনি হাদিস এটা ওটা শুনতে হবে, আপনি যে তাফসীর করছেন ওটা একমাত্র তাফসীর, তখন এটাকে বলে ফ্যাসিবাদ। এটা তো ইসলাম তো করতে দেয় না। ফরহাদ ভাই, আমার দ্রুত অনেকগুলি প্রশ্ন করতে, আমি দ্রুত খালি বলে যাই যে আপনার এই বক্তব্যের সাথে কিন্তু ফিলোসফিক্যালি আমি একদম একমত। আজকে থেকে না, আরো 30 বছর আগে থেকে আমি ফিলোসফিক্যালি একমত। কিন্তু আপনার সাথে কি আপনি কি দেখেন এইখানে যারা ইসলামের কথা বলতেছেন, সেটা কওমি মাদ্রাসার বড় আলেমরাই হোক বা ইয়ার আলেমরাই হোক, তারা তো একটা ঘরানা, একটা তাফসিরের একটা গ্রুপ তারা ফলো করতেছেন, সেটা দেওবন্দ হোক, সেটা ইউনো বা আলেমদের মধ্যে আমি যদি জামাত ইসলামের কথা বলি, তারা আবার তাফসিরের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু স্কলারদের, মওদুদি সহ আরো কিছু স্কলারদের কথা তারা বিষয় করতেছেন। তো এদেরকে আপনি আসলে এদের কথাই তো বেশিরভাগ বাংলাদেশের যাদের আমরা 90% বলতেছি তারা শুনতেছেন, তো তাদের সাথে তো আপনি কিভাবে মানে এক জায়গায় কিভাবে দাঁড়াবেন? আপনি ছোট করে বলেন। তাহলে আমার বক্তব্যটা আমি দিয়ে যাবো, বলে যাবো, ঠিক না? আর তারা তাদের বক্তব্য বলে যাবেন। জামাতে ইসলামী এবং হেফাজতে ইসলামের সঙ্গে তাদের কিন্তু চিন্তার ব্যাখ্যা কিন্তু পার্থক্য আছে, মেলা পার্থক্য। এটাকে বলে ডিসকোর্স বলে, বা আমরা বলি ডিসকার্সিভ ট্রেডিশন। এই ঐতিহ্য তো থাকবেই আমাদের। আপনি আজকে মওদুদির কাছ থেকে আপনাকে প্রভাবিত করতে পারে, আজকে আপনার কি বলে হেফাজতে ইসলাম প্রভাবিত করতে পারে। এটাই তো আমাদের শক্তির জায়গা। এটার মধ্যে বিভিন্ন রকম চিন্তা, বিভিন্ন রকম ব্যাখ্যা থাকবে। ইসলামও এটাকেই প্রমোট করে। যেমন ফতোয়া দেওয়ার অধিকার আপনার আছে, ফতোয়া দেওয়ার অধিকার আছে। যে কোনো মুফতি, তার যদি ক্ষমতা থাকে, তার যদি সে প্রজ্ঞা থাকে, তিনি ফতোয়া দিবেন। কিন্তু ফতোয়া ইমপ্লিমেন্ট করবার অধিকার কোনো মুফতির নেই। ফলে ইসলাম তো অ্যালাউ করে ডেমোক্রেসি। এটা তো একটা, এই জন্য ইসলাম একটা মহত্বের দিক, তার সবচেয়ে ভালো দিক আমার মনে হয় যে বিভিন্ন, আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আমাদের একদিন বিস্তারিত আলোচনা করতে হবে। যদি আমি তাফসীর করার ক্ষেত্রে মানে আমি আপনার স্কুলের একজন হয়ে আমি বলতে চাই যে তাফসীর তো আসলে আমার মন থেকে যেটা আসবে, আমি যেটা বুঝবো সেটাই আমার তাফসীর। আমার আরেকজন থেকে তাফসীরটা বোঝা তো এটা খুব মানে সেটা নিয়ে আমরা একটা আলাদা আলোচনা করবো না। আমরা 2-4টা প্রশ্ন যেগুলি আমাদের গবেষক দলরা রেখেছিল তাদের কয়েকটা আমি আপনাকে আসলে করে ফেলতে চাই খুব দ্রুত। একটা হচ্ছে যে 71-এ মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে নেতৃত্ব দিতে গিয়ে শহীদ জননী জাহানারা ইমাম বলেছিলেন জয় আমাদের হবেই। তার মৃত্যুর পর তাকে নিজে স্মারকগ্রন্থ বের হয়েছিল, যদ্দূর মনে পড়ে সেখানে আপনি লিখেছিলেন যার শিরোনাম তার জয় হোক। 90 দশকের মাঝামাঝিতে তার জয় চেয়েছিলেন আপনি, কিন্তু এখন আপনি জাহানারা ইমামের প্রতীকী গণ আদালতকে বলছেন মব জাস্টিসের বিশুদ্ধ নমুনা। আপনি মনে করেন কিনা, খুব দ্রুত যদি একটু বলেন, আপনি মনে করেন কিনা যেটা আপনার অবস্থানগত একটা পরিবর্তন? না, কোনো পরিবর্তন। তখন ডক্টর আচার্য জাহানারা বেগম জীবিত থাকতেন, তিনি সাক্ষী হয়ে তা বলতেন যে তিনি যখন আমাকে গণ আদালতে যোগদান দিতে বলেছিলেন, আমি তাকে পরিষ্কার বলেছি, আমি যে আদালত নির্মূলের রাজনীতি পরে, যে কি নামটা কি দিচ্ছেন আমরা নির্মূল কমিটি, আমি সেরকম ঘাতক এরকম নির্মূল কমিটির মধ্যে আমি থাকবো না। কিন্তু জাস্টিসের কথা যদি আপনি তোলেন, আপনার সঙ্গে আমি আছি, এটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে। ফলে তিনি জীবিত থাকলে আজকে দুর্ভাগ্য তিনি নাই। এবং শুধু তাই নয়, জাহানারা ইমামের স্মরণে, এমনকি আমাদের শুভে কামালের স্মরণে আমি নারীগন্থার প্রবর্তন এখানে প্রতিষ্ঠা করেছি। ফলে আমাকে আপনার এগুলো বলে কোনো লাভ হচ্ছে না, কারণ আমি মনে করি যে জাহানারা ইমামের তার যে অবদান, তিনি যেটা করতে চেয়েছেন সেটা হচ্ছে একটা ন্যায় বিচার তিনি চেয়েছেন, আমি তার সঙ্গে একদম সম্পূর্ণ একমত। কিন্তু আপনি মব জাস্টিস, আমি এই
কথাটা কেন তুলতে বাধ্য হয়েছি, কারণ আজকে কিন্তু আমরা ওই মবের কথা বলে, এই মব জাস্টিসকে বিকৃতভাবে হাজির করে আমরা কি করছি, আবার ইসলামকে আমরা টার্গেট করছি। এটা ঠেকানো আমার দায়িত্ব বোধ করেছি। আচ্ছা। আমি যেহেতু জানা আমি ওকে ভালোবাসি, আমি শুধু তাই না খালেদ, আমি ওর সবচেয়ে ভালো একটা কবিতা আমার জীবনে আমি লিখেছি জাহানারা ইমাম সম্পর্কে, যে রাষ্ট্রদ্রোহী জাহানারা আসছে সাবধান, Okay. এটা তো লিখেছি আমি। ফলে এটা তো খুব পরিষ্কার, আমাদের অবস্থান কখনো বদলায়নি। ওকে, আমি গতকালে আপনার ফেসবুকের একটা পোস্ট পড়তেছিলাম, সেখানের মধ্যে একটা লাইন আপনার আমি কোট করতেছি, ইনসাফ হবে যদি গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য তৌহিদি জনতাও গণ আদালত কায়েম করে, কিন্তু তারা সেটা করেনি, শুধু 21শে বইমেলায় গণ অভ্যুত্থান বিরোধী। মানে আপনি কি মনে করেন যেটাকে আপনি তৌহিদি জনতা বলতেছেন তাদের একটা গণ আদালত কায়েম করা উচিত, আপনি এটা মনে করেন, না, যদি এটা এটার বলি- ইনসাফ মনে এটা- করেন? এটা তো শ্লেষাত্মক আচ্ছা। বলা, এটা হেটরিক। আচ্ছা, আপনি sarcasm। যেহেতু আপনি জি। আপনি তৌহিদি জনতা খেয়াল করেন, ইনভার্টেড কমটা দিয়েছে। তৌহিদি জনতা বলতে আমরা খালি মুসলমানদের বুঝি, কিন্তু আপনি যদি ওদের সঙ্গে কথা বলতে বসেন, আমি তাদেরকে প্রশ্ন করবো, তো আমি তো মিল্লাতে ইব্রাহিম, তাহলে তো আজকে খ্রিস্টানরা তৌহিদি জনতার অংশ, আজকে জিউরা তৌহিদি জনতার অংশ, আজকে কি বলে রামকৃষ্ণ তৌহিদি জনতার অংশ, রামমোহন রায় তৌহিদি জনতার অংশ, রবীন্দ্রনাথ ঠাকুর তৌহিদি জনতার অংশ, শঙ্করাচার্য তৌহিদি জনতার অংশ। সকলেই তো একত্ববাদী, সকলেই তো একেশ্বরবাদী। ফলে এই যে একত্ববাদ একমাত্র ইসলামের, এটা তো ভুল তত্ত্ব। একত্ববাদ তো ইসলামের একচেটিয়া না রে ভাই। আপনি ইসলাম আসছে মাত্র 1500 বছর আগে, তারও আগে বহু ধর্ম এসেছিল। ফলে আমাদেরকে এই ব্যাপারগুলোতে আমাদের আমাদের যারা বাংলাদেশের, যারা আমাদের আমাদের দেশের আমাদের যারা জনগণ, যারা ধর্মপ্রাণ মানুষ, তাকে তো বুঝাতে হবে। তৌহিদি জনতার কথাটা যেন আমি ইনভার্টেড ব্যাপারটা ব্যবহার করতে খেয়াল করেন। তৌহিদ একত্ববাদ ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনোথেইজম নিয়ে আলোচনা করি, কিন্তু তৌহিদি জনতা তারা যখন এই নামে, এই স্লোগানে আপনি একটা আপত্তি করতে গেছে, আমাদের তো আপত্তি করার কিছু নাই, তারা করতে বলছে ফাইন। আপনি তাদের ক্ষোভটা শুনেন, জনগণের একটা অংশ থেকে হতে পারে, সেটা শুনি না আমরা, তাদের আপত্তিটা কি, এবং ন্যায়সঙ্গতার সমাধান করি। কিন্তু হঠাৎ করে বামপন্থীরা কথা নাই বার্তা নাই, প্রগতিশীলের কথা ঝাঁপাই পড়লো তাদের বিরুদ্ধে, তখন তাদেরকে রক্ষা করা এই আমার কর্তব্য না, বলে বোধ কিন্তু করি কিন্তু আমি। কিন্তু ফরাদ ভাই, আপনার কাছে মনে হয় না যে বামপন্থীরা বা অন্য একটা কোয়ার্টার না হয়ে ইসলাম ধর্ম বিশ্বাসী কিন্তু অন্যভাবে বিশ্বাস করে, ইসলাম ধর্ম দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, তারা চাক, তারাও এই অংশটাকে যাদেরকে তৌহিদি জনতা বলা হচ্ছে তাদের এই মুভটাকে পছন্দ করতেছে না, এরকম তো হইতে পারে? হতে পারে, যদি আমি যদি তাদের যুক্তি শুনি, আমি যদি যুক্তিপূর্ণ বক্তব্য শুনি, মেনে নেবো, Okay. তারা বলুক, অসুবিধা কি? কারণ আমি তো আপনার সঙ্গে আমি প্রথমত কি দেখেন, আমি খেয়াল করি, আমি একটা কথা বারবার বলেছি যে তৌহিদি জনতাকেও বুঝতে হবে, আছে কিন্তু আমার মধ্যে তাকেও কি কি বুঝতে হবে, যে এই ধরনের আইডেন্টারিয়ান পলিটিক্সও কিন্তু আমাদের জন্য ইতিবাচক নয়। আপনি তাকে আগে বুঝাবেন, তার পক্ষে তার ন্যায়সঙ্গত অবস্থানকে সমর্থন করুন, তারপরে তাকে সমালোচনা করুন। আপনি তাকে ট্যাগ দিয়ে বাদ দিয়ে দিবেন, তা তো হবে না। Okay. তার যে বক্তব্যটার মধ্যে কোনটা তার সাবস্টেন্টিভ, কোনটা লজিক্যাল, কোনটা ন্যায়সঙ্গত, এটা শুনি না আমি, সমস্যাটা কি? ঠিক তেমনি আজকে ধরুন ওই যে আপনি চিন্ময়ের কথা তুললেন, সে তার যেটা ন্যায়সঙ্গতা শুনি না আমরা, আপনি তাকে রাষ্ট্রদ্রোহ মামলা ঢুকে রাখলেন আপনার জেলের মধ্যে, এদিকে আমাদের ভালো হলো? আমাদের ভালো তো হয়নি, এটা ঠিক না, এইটাই বলছি। এই ভালো না হওয়া প্রসঙ্গে আমাদের অনেকগুলি প্রশ্ন আসে, যে আপনি একদম স্পষ্ট বলেছেন যে 32 নম্বর বাড়ি ভাঙবার উস্কানি শেখ হাসিনা স্বয়ং দিয়েছেন, এইটা Right. এইটা এটা এটা এই বাড়ি ভাঙার উস্কানি বা ওইটা আপনার বক্তব্য আপনি দিয়েছেন, কিন্তু আমার কাছে দিয়েছি যেটি আমি। আপনার কাছে প্রশ্ন, যদি এটি বাড়ি ভাঙার উস্কানি হয়, এটি কি সরকারের উচিত ছিল বাড়িটি ভেঙে দেওয়া, নাকি সরকারের উচিত ছিল মানুষ আইসা বাড়ি ভাঙবে, তারা দেখবে, পরে আবার তারা বলবে না এরকম বাড়ি আর ভাঙো না, মানে যেটা আমরা ধারাবাহিকভাবে দেখলাম আর কি, আমি আর রিপিট করতে চাই না, ওইটা না, ঠিক আপনি ছিল আমার- না? না মানে আপনি আমার পোস্টটা যদি পড়েন, জি, সেখানে আমি পরিষ্কার বলেছি যে এই বাড়ি ভাঙাটার ভূরাজনৈতিক বাস্তবতায় তার কিন্তু নেতিবাচক প্রভাব আছে। আপনি যদি পড়েন আপনি দেখবেন। Right, কিন্তু আমি পড়ছি, হ্যাঁ। আচ্ছা, আপনি খেয়াল করেন, শেখ হাসিনা এই উস্কানিটা দেওয়াটা ছিল উদ্দেশ্যমূলক, কারণ ইতিমধ্যে মোদির সঙ্গে তার দেখা হওয়ার কথা মার্কিন যুক্তরাষ্ট্রে, তিনি তার অভিষেকে যাননি, এবং এই যে ভূরাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই বাড়িটা ভাঙা হয়েছে অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে। আমি যখন পোস্টটা লিখছিলাম তখন যথেষ্ট তথ্য আমার কাছে ছিল না, কিন্তু এর অত্যন্ত পরিকল্পিতভাবেই এই উস্কানিটা দেওয়া হয়েছে, এবং যারা এই উস্কানি দিয়েছে তারা কিন্তু জানতো এটা ঘটবে।
ঠিক আছে, এটা ঘটবে। ফলে আমি মনে করি যে এটাতে ভাঙা বা না ভাঙা, দেখুন গণ অভ্যুত্থান বা বিপ্লব মাত্রই ভাঙচুর থাকবে। আপনি এটা দিয়ে এই রোমান্টিক আইডিয়া এই দিয়ে আমাদের কোনো লাভ না নেই। ঠিক আছে, কথা হচ্ছে এটাকে কনস্টিটিউটিভ জায়গায় আমরা কি নিতে পারি সে গুরুত্বপূর্ণ। সেদিক থেকে খেয়াল করেন, শুরুর দিকে আমরা কোনো প্রকার ভাঙচুর চাই নাই, কোনো প্রকার জীবনহানি চাই নাই, এবং এই সরকার এসে অত্যন্ত শান্তিপূর্ণভাবে যে কাজটা করেছে এটা একটা অভূতপূর্ব বিষয়। আমি একটু আগে অন্যান্য ক্ষেত্রে ডক্টর ইউনূসের নিন্দা করেছি বটে, কিন্তু এটা তো আমাদেরকে মানতে হবে যে তারা তো এটা করতে চেয়েছেন, তারা তো শান্তিপূর্ণভাবে সবকিছু করতে চেয়েছেন। কিন্তু একটা দুর্বল শিথিল সরকারকে দিল্লি বারবার বারবার অস্থিতিশীল করছে, বারবার তাকে উৎখাত করার চেষ্টা করছে। তো আপনি কি তার বিরুদ্ধে দাঁড়াবেন না? আপনি কি সতর্ক থাকবেন না? না। তাহলে আমাদের দিল্লি যে কাজটা করলো, জয়শঙ্কর যে কাজটা করলেন, এটা তো খুবই অন্যায় কাজ করেছেন তারা, কারণ তারা উস্কিয়ে দিয়ে এই কাজটা তারা করেছেন এবং বাংলাদেশকে আবারও আন্তর্জাতিক না, ক্ষেত্রে একটা ফরহাদ খারাপ ভাই, জায়গায় আমি একটু আপনি তাদের হাজির করতে আমি একটু স্টেপগুলি বুঝতে চাই। আমরা যেহেতু অনেকক্ষণ কথা বলে ফেলছি, আপনার শরীরটাও অনেক ভালো নাই। আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে শেখ হাসিনা ভাষণ দিবেন এবং সেইটা যথেষ্ট উস্কানিমূলক, এতে কোনো রকম কোনো সন্দেহ নাই। শেখ হাসিনার বা শেখ হাসিনার সমর্থকদের বিন্দু মাত্র যদি রিমোর্স, বিন্দু মাত্র যদি লজ্জা, বিন্দু মাত্র অনুশোচনা, আমি বলতে চাই যে যদি এগুলি থাকতো এর কোনোটাই কিন্তু আসলে হইতো না। কিন্তু আমার কথা হইলো যেইটাকে আপনি বলতেছেন যে ভূ রাজনৈতিকভাবে আমাদের একটু পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে বাড়িটা ভাঙার পর, যারা এই বাড়িটা ভাঙতে বললেন, আমাদের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ, আমাদের বড় বড় ইনফ্লুয়েন্সারদের কেউ কেউ, তারা কি ব্যাপারটা বুঝতে পারতেছিলেন নাকি তারাও ওই পার্টটার অংশ? আপনার কাছে কি মনে হয়, আপনার রিডটা কি? না, আমি এটা জানি না। অথবা তারা তাদের একটা আন্তরিক জায়গাতে একটা কথা বলেছেন বা হাসিনার উস্কানিতে হয়তো সে ফাঁদে তারা পা দিয়েছেন। এটা নিয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমি পুরোপুরি এটা বলতে পারবো না। আমি নিজেকে এটা সুশোচনা বলে ফলো করতে পারিনি। আমি খালি বলবো যে আমি খালি অতটুকু যেটা দেখেছি ততটুকুই মন্তব্য করেছি। না তো সরকারের জায়গাটা আপনি কি দেখেন? সরকার তো চাইলে এটা ভাঙতে বাধা দিতে পারতো, নিজে ভাঙতে পারতো। আপনার পরে আমি লিখেছি সরকার, আমি লিখেছি সরকারের উচিত ছিল, আমি লিখেছি অবশ্যই উচিত ছিল। আমি শুনুন, আমি লিখেছি যে আজকে আন্তর্জাতিকভাবে যেটা প্রচার হবে, যেটা বিপজ্জনক, যে বাংলাদেশে কোনো সরকার নাই। খেয়াল করেন, আনন্দবাজার কিন্তু ওটাই কিন্তু বলেছে। কথা যে এটা তো আপনাকে সরকারকে তো অবশ্যই অবশ্যই, আমি সরকারে কি করতাম, আমি পুলিশ বলুন এটাকে নিয়ে আমি এটাকে ভাঙতে দিতাম না, কিন্তু আমি জনগণের ক্ষোভকেও আমি হতে দিতাম শান্তিপূর্ণভাবে যতটুকু পারা যায়। তাহলে এটা হলো আমার জন্য ভাবমূর্তিটা আমাকে সবচেয়ে বেশি উজ্জ্বল করতো। কিন্তু সরকারের এই ক্ষেত্রে ব্যর্থতাটা ডেফিনেটলি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর এই ব্যর্থতাটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এবং এগুলো তো হচ্ছে যে তাদের এই যে সম্পূর্ণ ভূরাজনৈতিক বাস্তবতাকে তাদের অস্বীকার করা, এটাকে আমলে না নেওয়া, এবং একই সঙ্গে তাদের যে শিথিলভাবে যে সরকারটা চালাচ্ছে, যার বিরুদ্ধে ইতিমধ্যে যথেষ্ট পরিমাণ সমালোচনা হচ্ছে, যেটা তো আমাদের জন্য ভালো না। তো আমাদের চাই যে এই সরকার মোটামুটি একটা ইতিবাচক যতটুকু পারো সীমাবদ্ধ সত্ত্ব একটা ভালো কাজ তারা করুক এবং জনগণের সমর্থনের উপর সে টিকে থাকুক। আমাদের অনেক দুর্বলতা আছে, কিন্তু টিকে থাকতে হবে। ফরহাদ ভাই, দুইটা উদ্ধৃতি নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই। একজন হচ্ছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, উনি বলছেন যে দেশে বিপ্লব হয়েছে, আপনিও কিন্তু একটু বললেন যে বিপ্লব হলে ভাঙাভাঙি হবে, এটা নিয়ে এত রোমান্টিকতার কিছু না। আমিও কিন্তু কাছাকাছি জিনিসই মনে করি। আমাদের দর্শকরা জিজ্ঞেস করছে, আরে ভাই বাড়ি ভাঙছে তো কি হয়েছে? অনেকে মনে করতেছেন বাড়ি ভেঙে একটা খুব অন্যায় কাজ করছে, কিন্তু সেই জ্যেষ্ঠ সচিব কি বলতেছে বলেন। কিন্তু আমি এইটার কনসিকুয়েন্সটারে খুব ভয় পাই। আমার কাছে মনে হয় আজকে আওয়ামী লীগের লোকের বাড়ি বইলে একটা লোকের বাড়ি ভেঙে দেওয়া সম্ভব, মানে আওয়ামী লীগের কোনো বড় একটা মানুষ হওয়ার দরকার নাই। অনেক সময় ফরহাদ মজার ভাইয়ের কোন একটা কথা পছন্দ হয় না দেখে টাঙ্গাই লেগে আগুন লাগাই দেওয়া সম্ভব, মানে আমার পছন্দ হইলো না, আমি আগুন লাগাই দিলাম, ওরকম আর কি। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলতেছেন যে দেশে বিপ্লব হয়েছে সে দেশে পরাজিত শক্তিকে কেউ রাখে না। আর একটা টক শোতে আমাদের সমবয়সী, আমার একটু সিনিয়র জনাব গোলাম মুর্তজা বলছেন পরাজিতদের ধ্বংস করে দিতে হবে। এই যে প্রতিপক্ষকে নির্মূল করার যে বার্তা, এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? না, আমি এটাকে ভালো চোখে দেখি না। এই কথা আমাদের বলা উচিত না। একটা হচ্ছে ঘটনা ঘটে, আর একটা হচ্ছে ঘটনাকে পক্ষে বলা, এক কথা নয়। আমি মনে করি এই বিপ্লবের সাফল্য নির্ভর করবে আমরা কিভাবে জানমাল রক্ষা করতে পারি, তার উপরে বিপ্লবের শক্তিটা নির্ভর করবে। দেখুন, আপনি একটা আওয়ামী লীগের একটা কারো বাড়িতে আপনি আক্রমণ করলেন, সেখানে তাদের মেয়েরা থাকে, আপনি জনগণ নিয়ে এটা করতে গেলেন, এবং সেখানে বুড়ো মানুষ থাকে, আপনি এটা করতে গেছেন, এটা মারাত্মক ক্ষতিকর নেতিবাচক দিক আছে, আন্তর্জাতিক পরিস্থিতি আপনি বাদ দেন। আচ্ছা, এইটা পরিস্থিতিটা আপনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না, কারণ সমাজের সকলেই কিন্তু আপনার নীতির দ্বারা, নৈতিকতার দ্বারা পরিচালিত হয় না। এবং আমাদের এই শিথিল যে সরকার, এই সরকার এটা কিছুতেই নিয়ন্ত্রণ
বাস্তবায়ন করতে পারবে না। এটা বিপজ্জনক। আমাদের কতটি ঘটনা ঘটে গেলে তাকে নিন্দা করবার সময় আমাদের সতর্ক থাকতে হবে যে সব সময় জনগণকে নিন্দা করাটা আমাদের পথ নয়, জনগণকে বোঝানো আমাদের কাজ। ওকে, এটা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। খারাপ যে কথা এখন বললাম, জনগণকে বোঝানো আমাদের কাজ। কথা কথা জনগণকে নিন্দা করা, এই যে একটা সেকশন বাংলাদেশে কিন্তু আছে, ফরহাদ ভাই যারা আপনি তো আমাদের সহ মানে আমরা যারা জনগণ আছি তাদেরকে বুঝায় আসতেছেন আজকে 50 বছর হয়েছে, আমরা কি কিছু বুঝি? আমাদেরকে যে কোনো কথা বললেই তো আমরা পার্সোনালি নেই। আপনি যদি আমাকে আজকে ঘুষ খাওয়ার এগেনস্টে বলেন, আমি বলে দিই হয়তো আপনি আমাকে ইঙ্গিত করে বলতেছেন। আমি সুদ খাওয়ার এগেনস্টে বললে আপনি বলেন আমাকে ইঙ্গিত করে বলতেছেন। আমি চুরি করা, ডাকাতি করা, রাহাজানি করা, আপনি যেই ভালো কথাই আমারে কইতে চান, আমি তো কই যে এটা আপনি আমার ইঙ্গিত করে কইতেছেন, নাইলে আপনি আমার এটা বলবেন কেন? তাহলে বুঝাবে কেমনে মানুষে? ইজ দেয়ার এনি ওয়ে? ডেফিনেটলি ওয়ে। কোনো জাতিগোষ্ঠী একদিনে দাঁড়ায়নি। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের হিস্ট্রি দেখুন, ইউরোপের হিস্ট্রি দেখুন, চীনের ইতিহাস দেখুন। আমরা একটা ভাঙা গোড়ার ভেতর দিয়ে যাচ্ছি, ফলে অনেক ভুল হবে, অনেক কিছু খারাপ দিকে যাবে। আমার এবং আপনার কাজ হচ্ছে যথাসম্ভব সঠিক এবং ইতিবাচক পথগুলো লোকজনকে দেখিয়ে দেওয়া। আজকে হয়তো সে আমার কথা শুনবে না, কিন্তু কদিন পরে সে শুনবে, সে যখন দেখবে তখন সে শুনবে। আমাদের একটু সময় বেশি হয়ে গেছে। আই উড রিকোয়েস্ট দি প্রোডিউসার্স টু এক্সটেন্ড ইট ফর অ্যানাদার 10 মিনিটস অলসো। ফরহাদ ভাই আপনাকে আর 10 মিনিট একটু আটকায় রাখি। আমি আপনার আরেকটা জায়গায় আপনার বক্তব্য শোনাই বুঝাবুঝি প্রসঙ্গে। এই রুহুল কবির রিজভী বিএনপি নেতা, তিনি বলছেন, আমি তাকে কোট করছি, বিএনপি সবসময় জামাতের প্রতি উদারতা দেখিয়েছে, এই উদারতার সুযোগ নিয়ে জামাত রাজনীতি করেছে। আওয়ামী লীগ স্বাধীনতা পরবর্তী সময় তাদের নিষিদ্ধ ঘোষণা করলো, বিএনপি জামাতকে সমর্থন করেছে। এই উদারতা দেখানোর পর বিএনপি উপহার হিসাবে পেয়েছে মুনাফিকি। মানে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলন করছে, মুনাফেক জামাত আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে নির্বাচন করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বড় কথা এইটাকে আপনি আসলে কি হয় দেখেন, বিএনপি আর জামাতের বিরুদ্ধে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এবং বিএনপি জামাতকে এক ধরনের শত্রু হিসেবে দেখতেছে, জামাতও অলমোস্ট তাই। এটাকে আপনি কি হয় দেখেন? আমি ধরুন রিজভী অত্যন্ত দায়িত্বশীল জায়গায় দাঁড়িয়ে এই ধরনের শব্দ ব্যবহারটা আমি মনে করি রাজনৈতিক প্রজ্ঞার লক্ষণ নয়। আমি জামাতে অনেক ভুল থাকতে পারে, জামাতকে নিন্দা করতে পারি। আমি তো বলি যে জামাতে ইসলামী নামে রাজনীতি করা উচিত নয়, এটা তো আমি পরিষ্কার বলি। মুনাফিকের প্রশ্নটা আলাদা, করা উচিত নয়। কারণ আমি এর আগে হয়তো সম্ভবত আপনার অনুষ্ঠানে বলেছি যে জামাতে ইসলামী এই নামে রাজনীতি করার মানে হলো মূলত আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আসার আপনার শর্তগুলো তৈরি করা, রাজনৈতিক শর্ত তৈরি করা। ফলে জামাতকে এই কথাটা বলার খুব অন্যায় কথা। কারণ 11-এর সময় বা সেই সময়টাতে জামাত যেভাবে বিএনপির পেছনে ছিল, বা এখনো এই যে আন্দোলনের সময় জামাতের কর্মীরা যেখানে আপনার যে মাঠে ছিল, আমি তো যে প্রত্যক্ষ এই ব্যাপারগুলো দেখেছি। ফলে রিজভীকেও কিন্তু এটাকে মনে রাখতে হবে যে আমরা একই নৌকায় আছি। সেই নৌকা যদি আমি ফুটা করতে চেষ্টা করি, যেহেতু মাঝিকে আমার পছন্দ না বা ওই নৌকার দু একজন লোককে আমার পছন্দ না, তারা সকলে কিন্তু ডুববো। এটা ভুল তার মন্তব্যগুলো। আর মুনাফিকি শব্দটা খুব খারাপ শব্দ, বিশেষত ইসলামের দিক থেকে তাকালে এটা খুবই 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 একটা নিন্দনীয় শব্দ, যেটা আমরা একটা রাজনৈতিক দলের কাউকে আমরা এটা বলা উচিত না। কারণ আজকে তার সঙ্গে বিরোধ থাকতে পারে, আগামী দিনে তার সঙ্গে আমার মৈত্রীর জায়গা তৈরি হতে পারে। এর আগে তো মৈত্রী ছিল, এখন পার্থক্য হয়েছে, আগামী দিনে আবারও মৈত্রী হবে। গণ অভ্যুত্থানের সময় তো মৈত্রী হয়েছিল। আপনি ছাত্র দল বলুন কি বিএনপির কর্মীরা বলুন আর শিবির কর্মী কি জামাতের কর্মী বলুন, একইভাবে তো রাস্তায় লড়াই করেছে। তা আপনি আবার হঠাৎ করে তাদের বিরুদ্ধে আপনি এই ধরনের মন্তব্য করেন, সমালোচনা করুন, অসুবিধা তো নাই, আপনি সমালোচনা করুন। আমি তো মনে করি যে ডক্টর শফিকুর রহমানের এই পর্যন্ত তার যত রকম ভূমিকা দেখেছি, তাকে আমি খুবই পছন্দ করি। তিনি খুবই বিচক্ষণ কথাবার্তা বলেন এবং খুবই উদার এবং খুবই রিজনেবল। ফরহাদ ভাই, উনার কথা যখন আসলোই একটু এক লাইন এটা জিজ্ঞেস করে ফেলি যে আপনি কি মনে করেন, উনি যে বললেন বাংলাদেশে মাত্র দুইটা শক্তি হচ্ছে দেশপ্রেমিক, একটা হচ্ছে জামাত ইসলামী আর একটা হচ্ছে সেনাবাহিনী, এইটা কিরকম ঠিক এই মানে এই রকম কথা কওয়া? এটা বলে উনি নিজেকে একটুখানি বিপদে ফেললেন। কারণ এতে মনে হয় যে সেনাবাহিনীর সঙ্গে তার একটা কোনো একটা আঁতাত গড়ে উঠেছে, তিনি সেনাবাহিনীকে বিপদে ফেলে দিয়েছেন। আচ্ছা এটা খালেদ বলি, এগুলো হচ্ছে যে এটা হচ্ছে আপনার বিচক্ষণতার অভাব। এটার জন্য ওনাকে আমি নিন্দা করবো না, আমি তাকে যে বিচক্ষণতার প্রশংসা করলাম, এই ক্ষেত্রে তিনি বিচক্ষণ মন্তব্যটাকে আমি দেখেছি। এটা আমি মনে করি যে এটাতে তিনি ক্ষতিগ্রস্ত হবেন না, সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হবে। কারণ আপনি এখন খেয়াল করেন এই বর্তমান পরিস্থিতিতে
খুবই ক্ষতিকর নাজুক পরিস্থিতি, সবচেয়ে নাজুক পরিস্থিতি বাংলাদেশ সেনাবাহিনীর। আপনি তাকে ম্যাজিস্ট্রেসি দিয়েছেন এবং তাকে যখনই আপনি তার কোনো একটা ভূমিকা সে পালন করতে যাবে, সে জনগণের বিপক্ষে সে দাঁড়াবে এবং এই বিপক্ষে দাঁড় করানোটাই এখন কিন্তু দিল্লির কৌশল। এই বিপক্ষে তারা দাঁড় করাবে কোনো না কোনো ভাবে। এবং আপনি এই যে আপনি এখনকার কি বলে আয়নাঘর টানাঘর এগুলাকে যেভাবে আমরা দেখছি, এটাকে যে নাটক করে দেখছি, এটারও কিন্তু একটা ক্ষতিকর দিক আছে। আপনাকে হয় বিচার করতে হবে, বিচারটাকে ত্বরান্বিত করতে হবে, সঠিক বিচারটা করার ব্যাপারটা আমার দরকার আছে। আমাদেরকে ড্রামাটাইজ করা এটা আমাদের দরকার নেই। আমাদের এখন আমি মনে করি সেনাবাহিনীর দুর্বল জায়গাগুলোকে মনে রেখে সেই জন্য এই মুহূর্তে এমন কোনো বিপদে না পড়ে সেটা সতর্ক থাকাটা আমাদের খুব দরকার। আর আমি মনে করি শহীদ ভাই ভাববেন যে এটা বললে তার সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হবে সমাজে। ফরহাদ ভাই, আমার নোটের মধ্যে একটু মানে অপ্রকাশ্য, আমি মোবাইলে একটু নোটটা দেখতে পাইতেছি না, কিন্তু আপনার নিশ্চয়ই মনে থাকবে যে আপনাকে আমি একটু উদ্ধৃত করতেছি, সেটা বোধহয় জানুয়ারি মাসের 3 তারিখে আপনি একটা লেখায় লিখছিলেন যে সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক শক্তি এবং রাষ্ট্র সুরক্ষায় প্রচলিত আদর্শ ভূমিকা জাতীয় রাজনীতিতে সদা সর্বদা প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে ছায়া ফেলে 3 আগস্টের পর থেকে এখন পর্যন্ত সেনাবাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করছে। অর্থাৎ আপনি একটা মানে পিরিয়ড দিছিলেন যে দায়িত্বশীল ভূমিকা, আপনি কি এখনো মনে করেন কিনা সে তাদের দায়িত্বশীল? আমি মনে করি যে তাদের আমি মনে করি শেখ হাসিনার সময় সেনাবাহিনীকে যেভাবে ব্যবহার করা হয়েছে খালেদ, আভ্যন্তরীণ ভাবে, আমি যেহেতু একজন বুদ্ধিজীবী, আমি অ্যানালিটিকের কথাটা বলছি, সেখানে বহু জেনারেলের নেতিবাচক ভূমিকা আছে, এটা আমরা জানি। ঠিক আছে, এখন আপনি যখন সেনাবাহিনীকে যদি আনস্টেবল করতে চান, তাহলে আপনি যদি ইচ্ছা করে সেনাবাহিনীর বিরুদ্ধে ক্যাম্পেইন করে তাকে আনস্টেবল করতে পারেন। এই আনস্টেবল করবার ফল হবে সেনাবাহিনীর মধ্যে অভ্যুত্থান। কারণ যাদের বিরুদ্ধে আপনি এখন বিচারের দাঁড় করাতে চাইছেন, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবার মতন প্রাতিষ্ঠানিক শক্তি, রাজনৈতিক শক্তি আপনি অর্জন করেন নাই। আপনি একটা অবৈধ সরকার আপনি এখানে কায়েম করে রেখেছেন। কিন্তু ফরহাদ ভাই, এইটা নিয়েও আপনার সাথে আসলে আলাদা করে কথা কইতে হবে। অর্থাৎ সেনাবাহিনী আয়নাঘর বানাবে, সেনাবাহিনী হচ্ছে আওয়ামী লীগের লোকজনরে ছাইরা দিবে, সেনাবাহিনী হচ্ছে হাসিনা পরিবারের লোকজনরে বাইজ্জত দিয়ে আসবে ওইখানে। আমরা তাদেরকে কোনো কিছু বলতে পারবো না, কারণ আমাদের প্রাতিষ্ঠানিক শক্তি নাই। না পারবেন না, কেন বলবো? অবশ্যই পারবেন, কেন পারেন? আমি যে এটা একবারে বলিনি বলতে পারবেন না। আপনি কি করে বলবেন সেটা আমি কথা বলছি। আপনি কি করে এটাকে ডিল করবেন সে কথা বলছি, আমি তো একবার এটা বলিনি। তাহলে এটা যদি আপনি বলেন, তাহলে আমাকে একটা উত্তর দেন খালেদ। আপনি আমলারা সবই ধোয়া তুলসী পাতা আর শব্দ সেনাবাহিনীর, এটা তো আমি আমলারা বেশি দুষ্ট। 2018 সালে যে ইলেকশনটা তারা করছে, 2018 সালে যে ইলেকশনটা তারা করছে, আমি সে আমলাকে বসাই দিচ্ছি, সে আমলাকে আপনি আমি মনে করি ডেফিনেট আপনি সেনাবাহিনীকে সুযোগ দিতে হবে যে তার অপরাধের খালন সে কি করে আপনি তো সেই সুযোগ তাকে দিতে হবে। সে রাজনৈতিক শর্ত তাকে তৈরি করতে হবে। 3 নাম্বার সবচেয়ে বিপজ্জনক, সেই শর্ত তৈরি করবার রাজনৈতিক ক্ষমতা আপনার হাতে তো থাকতে হবে। আপনি বানাইছেন একটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার, আপনাকে লাথি মেরে ফেলে দিবে সেনাবাহিনী, আপনি কি করবেন? আপনার কাছে কি মনে হয় ডক্টর ইউনূসের সরকার অনেক বেশি দুর্বল নাকি? মানে আপনি বারবারই বলতেছেন শিথিল। হ্যাঁ, আপনারা এই সরকার বানাইছেন, আমি তো বানাইনি। আমি তো প্রথম দিনকে বলছি তার প্রবলেমটা কি হবে। আমাকে তো বাংলাদেশের অন্তত অর্ধেকের বেশি লোক মনে করে এই সরকার বানাইছেন আপনি। যাই হোক, লাইটার নোট একদম শেষ করি। আপনি যেভাবে এই সরকার, আমাকে যদি সরকার বানাইতে দেন তাহলে এই সমস্যা হতো না। সব বিচার একদিনে সব বিচার হয়ে যেত এবং সুন্দরভাবে আন্তর্জাতিক আইনের অধীনে। ঠিক আছে, আমাকে এটা দৌড় দিয়ে, আমি হলাম একটা বুদ্ধিজীবী এবং আমি আমার চিন্তাকে প্রচার করি। আমার চিন্তার একটা প্রভাব পড়েছে, এটা আমি টের পাই। ফলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষ হয়তো আমার কথা শুনে চেষ্টা করে আমাদের করতে, ফাইন। আমি যদি বলেন যে আমি সরকার বানিয়েছি, আমি মেনে নিলাম, অসুবিধা কি? এটা তো ভালোই, আমাদের ভালো সার্টিফিকেট, ফলে আমি সে দায় নেব। কিন্তু আমি তো এই ধরনের সরকার তো চাই নাই। আমি তো সেনা সমর্থিত উপদেষ্টা সরকার চাই নাই। আমি তো চেয়েছি পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার, যাতে আমি সত্যিকার অর্থে বাংলাদেশ গঠন করতে পারি। আচ্ছা ফরহাদ ভাই, আপনার সম্পর্কে ধারণাটা বলি। আপনার সম্পর্কে ধারণা হচ্ছে আপনি সরকার বানাইছেন, আবার এই সরকারের সমালোচনা করেন, কারণ আপনি হচ্ছেন ছেলের বাপ, আপনি হচ্ছেন মেয়ের বাপ, আমাদের কুমিল্লা নোয়াখালী অঞ্চলের কথাটার মধ্যে। এবার একটু লাইটার নোটে একটা কথা বলি, যে আপনি যে সরকারের এত সমালোচনা করেন, ঘরে থাকতে আপনার একটু অসুবিধা হয় কিনা ফরহাদ ভাই? কারণ আমার প্রশ্নটা ফরিদা পারেন নিয়ে না বেশি এটা
ফরিদা ডেফিনেটলি সিনেটর, তিনি নিজস্ব পার্সোনালিটি, নিজস্ব ব্যক্তিত্ব আছে, আচ্ছা। এবং তিনি তার জায়গা থেকে তিনি তার কাজ করেন। সেখানে আমাদের পারিবারিক সম্পর্ক সেখানে কোনো গুরুত্বপূর্ণ নয়। তো ফরিদা আপা যে না, লিখলেন, কিন্তু একটা কথা, ফরিদা আপা যে একটা লিখলেন, কথা, জি বল। জি, আমি অ্যাড করি। ফরিদা আক্তার ডেফিনেটলি এটা নিঃসন্দেহে আপনি মনে করবেন যে তিনি, আমি যে কথা বলি আমার সে কথা বলার স্বাধীনতা শুধু না, তিনি ডেফিনেটলি মনে করেন আমি যদি এটা বলতে চাই এটাতেই মনে করি তিনি সেই বলার, তার মনে করেন যে সেটাতে তিনি কখনোই আমাকে বাধা দেন না, এটা তার ব্যাপার, ঠিক আছে না? ওকে, না এটা তো মানে আমরা যারা আপনাকে সামনাসামনি দেখার সুযোগ হয়েছে আপনাকে ফরিদা আপাকে, তারা নিশ্চয়ই